আপনি আমাকে মারলেন কেন জাঙ্কুক ভাইয়া? যা, এই বেটারে তো কলেজে ভাইয়া বলা যাবে না, না হলে আরো রেগে যাবে। আপনি আমাকে মারলেন কেন স্যার? তো কি করব, তোকে আদর করব? তোর লজ্জা করে না শাড়ি খুলে ছেলেদের দেখাতে? আমি কখন শাড়ি খুলে? কথা শেষ হওয়ার আগেই টাস করে আবারও শব্দ হলো। এবারে কাপড়টা একটু জোরেই লেগেছে। আমি বেতায় আটকে উঠলাম, মাথাটা ঘুরে উঠলো। তারপর আর কিছু মনে নেই। চোখ খুলে দেখতে পাই আমি আমার রুমে শুয়ে আছি, আর আমার পাশে আম্মু বসে কান্না করছে। আমি আম্মুকে জিজ্ঞেস করলাম, আম্মু তুমি কান্না করছো কেন? তোকে কতবার বলবো তে ফ্রেডের কলেজে যা, তুই তো আমার কথা শুনিস না। তোর যদি কিছু হয়ে যায় তাহলে আমার কি হবে বলতো? তোর বাবাকে আমি হারিয়েছি, আমি তোকে কখনোই হারাতে চাই না তে। আম্মু তুমি কি সব বলছো? আমার তো কিছুই হয়নি, এই দেখো আমি তো ঠিক আছি। তুই ঠিক আছিস বললেই হলো নাকি? যদি ঠিক থাকতি তাহলে এভাবে মাথা ঘুরে অজ্ঞান হয়ে যেতি না। আম্মু আমি তো কলেজে অজ্ঞান হয়েছিলাম, তাহলে আমার বাসায় আম্মুকে? জাঙ্কুক বাবা তোকে বাসায় নিয়ে এসেছে। তখনই আমার মনে পড়লো জাঙ্কুক ভাইয়ার থাপ্পড়ের কথা, কিন্তু মা তো তখন থেকে কান্না করে যাচ্ছে। আম্মুকে কে বোঝাবে? জাঙ্কুক ভাইয়ার থাপ্পড়ের জন্যই আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম। আজকে কলেজে 16ই ডিসেম্বরের অনুষ্ঠান হচ্ছিল, তাই আমরা সকল ফ্রেন্ডরা মিলে লাল সবুজ মিলিয়ে শাড়ি পরে গিয়েছিলাম। তখন স্যাররা বক্তৃতা দিচ্ছিলেন, আর আমি পেছনে দাঁড়িয়ে তা শুনছিলাম। তখন থেকেই আমি লক্ষ্য করছি সেই থেকে একটা ছেলে আমাকে ফলো করছে এবং আমার দিকে কেমন করে তাকিয়ে আছে। তার কিছুক্ষণ পর আমার পাশে এসে গা ঘেঁষার চেষ্টা করছিল। তখন আমি ভাবলাম এখান থেকে চলে যাই, তাহলে যদি ছেলেটা আমার পিছু ছাড়ে। তাই চলে যেতে নেই, তখন এই শাড়ির কুচির সাথে পা আটকে আমি পড়ে যেতে নেই। আর কোথা থেকে যেন একটা ছেলে এসে আমাকে আঁকড়ে ধরে বাঁচিয়ে নেয়। তখন পেট থেকে কিছুটা শাড়ির অংশ সরে গিয়েছিল, আমি সেটা খেয়াল করিনি। কিন্তু দূর থেকে জাঙ্কুক ভাইয়া আমার দিকে তাকিয়ে আছে, সেটা তিনি লক্ষ্য করেছিলেন। আমার শাড়িটা কিছু খুলতে শুরু করে। তারপর আমি ওই ছেলেকে থ্যাঙ্কস বলে চলে যাই একটা ফাঁকা ক্লাসরুমে শাড়ির কুচি ঠিক করার জন্য। তখন এই জাঙ্কুক ভাইয়া আসলেন সেখানে। তারপরের কাহিনী তো আপনারা জানেনই। একদিন দেখবি তোর চিন্তা করতে করতে আমি উপরে চলে যাব, সেদিন তুই বুঝতে পারবি মা হারানোর যন্ত্রণা। না আম্মু তুমি এসব কি বলছো? তুমি ছাড়া আমার কি আছে এই পৃথিবীতে? তুমি আমাকে ছেড়ে চলে গেলে আমি কিভাবে থাকবো বলো তো? তুমি আর এমন কথা মুখেও এনো না। হয়েছে, আর কান্না করতে হবে না। তুই যদি আমার সকল কথা শুনিস তাহলে আমি কোথাও যাব না। আচ্ছা ঠিক আছে আম্মু, আমি এখন থেকে তোমার সকল কথা শুনবো। এবার একটু হাসো না, হাসলে তোমাকে অনেক কিউট লাগে। ও আপনাদের তো আমাদের পরিচয় দেওয়া হয়নি, তাহলে চলো এবার আমাদের পরিচয়টা দিয়ে দেই। আমি হলাম কিম তেয়ং, এবার ইন্টার সেকেন্ড ইয়ারে উঠেছি এবং আমি আমার মা বাবার একমাত্র আদরের মেয়ে ছিলাম। কিন্তু ছোটবেলার রোড অ্যাক্সিডেন্টে আমার বাবা মারা যান। বাবা মারা যাওয়ার পর তখন আমার মামা আমাকে এবং আমার আম্মুকে নানুর বাসায় নিয়ে আসেন। সে থেকে আমি আর আম্মু নানুর বাড়িতে থাকতে শুরু করি। আর জাঙ্কুক ভাইয়া হলেন আমার মামাতো ভাই। ওনারা দুই ভাই বোন। ওনার ছোট বোনের নাম হলো জিমিন। জিমিন আপু আমার থেকে 2 বছরের বড়, এবার ওনার সেকেন্ড ইয়ারে উঠেছেন। আর আমার ছোট মামা ওনার ফ্যামিলি সহ দেশের বাহিরে থাকেন। আর বাকিটা আপনারা গল্পেই জানতে পারবেন। মামের খুনসুটি শেষ হলে এবার কি আমি আমার মামনিকে একটু খাইয়ে দিতে পারি? জাঙ্কুক ভাইয়ার আম্মু আমার মামুনি। মামুনি আমাকে অনেক ভালোবাসেন, একদম নিজের মেয়ের মতো। জিমিন আপুর মতো আমাকেও নিজের মেয়ে মনে করেন। মামাও আমাকে অনেক বেশি ভালোবাসে, কখনো বাবার ভালোবাসার অভাব বুঝতে দেয়নি। নানা নানুর কথা তো আর বাদই দিলাম। এই পরিবারের সবাই আমাকে অনেক আদর করে, কিন্তু জাঙ্কুক ভাইয়া বাদে। জাঙ্কুক ভাইয়া আমাকে ছোটবেলা থেকে সহ্য করতে পারে না, কিন্তু কেন সেটা আমি আজ পর্যন্ত জানি না। হয়তো ওনার আব্বু আম্মু আমাকে বেশি ভালোবাসে, সেজন্য হয়তো উনি আমাকে দেখে হিংসা করে, নয়তো আর কোনো কারণ আমার মনে হচ্ছে না। তুমি আবার কষ্ট করে খাবার আনতে গেলে কেন? আমি তো নিচে গিয়ে নিজে খেয়ে নিতাম। মেয়ের জন্য খাবার নিয়ে এসেছি, এতে আবার কষ্ট কিসের? হ্যাঁ, আর আমার মামনিটা না খেয়ে শরীরটা একদম দুর্বল বানিয়ে নিয়েছে।
এই জন্যই তো মাথা ঘুরে পড়ে গিয়েছো। এতে কি আমার কষ্ট হয় না বুঝি? বলেই তিনি কান্না করতে শুরু করেন। সে যে ভীষণ আদরের মেয়ে, তাই তো তার কিছু হলে সবার আত্মা কেঁপে ওঠে। আমার এই এক মাথা ঘুরে পড়েছে আমার জন্য। তোমরা কি আরো কান্না করবে নাকি? এতক্ষণ আম্মু কাঁদলো, এখন আবার তুমিও কান্না করছো মামুনি। তোমাদের এসব দেখে আমারও কান্না পাচ্ছে। তোমরা প্লিজ কান্না থামাও, না হলে আমিও কান্না করে দিব। আচ্ছা ঠিক আছে মা, আর কান্না করব না, আর তোকেও কান্না করতে হবে না। এবার একটু হা কর। বলেই তিনি তেকে খাইয়ে দিতে লাগলেন। খাওয়া দাওয়া শেষে তের মা বলে উঠলেন, এবার তুই কিছুক্ষণ রেস্ট নেতে। ঠিক আছে আম্মু। বলেই তে ঘুমিয়ে পড়ে। ঘুম থেকে উঠে দেখে 8টা বেজে গিয়েছে। গালে এখনো অনেক ব্যথা করছে। তারপর তে ফ্রেশ হয়ে নিচে চলে যায়। যে দেখে নানা নানু চা খাচ্ছে। তে যে তাদের পাশে বসে পড়লো। কি রে তে, এখন কেমন লাগছে? জি নানা ভাই, এখন অনেকটাই ভালো লাগছে। কিছুক্ষণ পর দেখলো জাঙ্কুক নিচে আসছে। এসে মামনিকে বলছে, আম্মু আমাকে একটু কফি দাও। তারপর জাঙ্কুক তের দিকে এক পলক তাকালো। জাঙ্কুক তের দিকে তাকাচ্ছে দেখে তে মাথা নিচু করে নেয়। তের অনেক রাগ হচ্ছে জাঙ্কুককে দেখে, আর মনে মনে ভাবছে, শুধু শুধু উনি আমাকে মারলেন কেন? কিছুক্ষণ পর তের জন্য 1 কাপ চা আর জাঙ্কুকের জন্য 1 কাপ কফি নিয়ে আসেন। তখন তে তার আম্মুকে বলে উঠলো, আম্মু আমাকে ডাকুনি কেন? তোর শরীরটা দুর্বল ছিল তে, ভাবলাম একটু রেস্ট নিলে তোর ভালো লাগবে। তে আর ওর আম্মুকে কিছু বললো না। নানা নানুর সাথে কিছুক্ষণ গল্প করে রুমে চলে আসে। এসে পড়তে বসে পড়ে। ইংরেজি অনেক পড়া বাকি আছে, সেগুলো মুখস্থ করে না গেলে জাঙ্কুক ভাইয়া আবার ওকে শাস্তি দিবে। সেই বয়ে তাড়াতাড়ি করে পড়তে চলে আসলো তে। কিন্তু ওর মাথায় কোনো পড়া ঢুকছে না। এমনিতেও গালে ব্যথা করছে, তার উপর সব পড়া বাকি আছে। সব মিলিয়ে ওর মাথা প্রচুর ব্যথা করছে। দূর, এসব বানের পড়া আমার মাথায় ঢুকে না কেন? আমার মাথাটা ফেটে যাচ্ছে। রাতে সবাই ডিনার করে শুয়ে পড়েছে, কিন্তু তের ঘুম আসছে না কিছুতেই। তাই তে বেলকনির দোলনায় বসে গল্পের বই পড়তে শুরু করে। কিছুক্ষণ পর তে ওখানেই ঘুমিয়ে পড়ে। রাত বাজে তখন 2টা। তখন এই জাঙ্কুক তের রুমে আসে। এসে দেখতে পায় তে বেলকনিতে দোলনায় ঘুমিয়ে পড়েছে। এই জাঙ্কুক তের পাশে বসে তের গালে হাত দিয়ে আদুরে কণ্ঠে বলে উঠলো, ভীষণ ব্যথা করছে তাই না জান পাখি? আমি তোমাকে কখনোই অন্য ছেলের দ্বারের কাছেও সহ্য করতে পারি না, কিন্তু তুমি সেটা বোঝো না কেন? আমি কখনোই চাই না শাড়ি পরে তুমি অন্য ছেলেদের সামনে যাও। আমি কখনোই চাই না শাড়ি পরে তোমাকে বাহিরের কেউ দেখো, কিন্তু আমি সেটা চাই না তুমি না জেনে সেটাই করে ফেলো। তাহলে আমি নিজেকে কিভাবে কন্ট্রোল করে রাখি বলো তো জান পাখি? তাই তো রাগের বসে তোমাকে শুধু কষ্ট দেই। বলেই তের গালে টুপ করে কয়েকটা চুমু এঁকে দিল জাঙ্কুক। জান পাখি, আমি তোমাকে কখনোই কষ্ট দিতে চাই না, কিন্তু সেই ছোটবেলা থেকেই তুমি যেটা করো সেটা আমি একদমই পছন্দ করি না। তাই তো আমি ছোটবেলা থেকেই তোমাকে শাসন করি, কিন্তু তুমি আমার শাসন করাটা বুঝো না। তুমি মনে করো আমি তোমাকে সহ্য করতে পারি না। আমি তোমাকে অনেক ভালোবাসি জান পাখি। আমার ভালোবাসার পরিমাণ প্রকাশ করেও তোমাকে বোঝাতে পারবো না যে আমি তোমাকে কতটা পরিমাণ ভালোবাসি। এটা বলে তেকে ঘুমের মধ্যে আষ্টি পিষ্টি জড়িয়ে ধরল জাঙ্কুক। তার কিছুক্ষণ পর তেকে ছেড়ে দিয়ে তের গালে মেডিসিন লাগিয়ে দিল। তারপর তেকে কোলে নিয়ে ওর বেডে শুয়ে দিল এবং কপালে আলতো করে চুমু এঁকে দিয়ে নিজের রুমে চলে আসলো। কিন্তু রুমে এসে তার ঘুম আসছিল না, তাই সে তার বেলকনিতে চলে যায়। বেলকনিতে যে রেলিং ধরে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে জাঙ্কুক ভাবতে শুরু করে, ভালোবাসা শব্দটা 4 অক্ষরের হলেও এর পরিমাণ শুধু 4 অক্ষরে প্রকাশ করা সম্ভব না। এর পরিমাণ অনেক বিশাল। আচ্ছা, আমি যে তেকে এতটা ভালোবাসি, ও কি কখনো বুঝতে পারবে যে আমি ওকে কতটা ভালোবাসি? নাকি ও সব সময় এটা ভেবে যাবে যে আমি ওকে একদমই সহ্য করতে পারি না? তেকে আমার মনের অনুভূতিটা বুঝতে পারে না। এসব ভাবতে ভাবতে জাঙ্কুকের মন খারাপ হয়ে যায়। কিছুক্ষণ পর বেডে এসে শুয়ে পড়ল। সকালে ঘুম থেকে উঠে তে দেখতে পায় সে তার বেডে শুয়ে আছে, আর গালের ব্যথাটাও অনেকটা কমে গিয়েছে। তারপর তে ভাবতে শুরু করে, আমি তো রাতে বেলকুনির দোলনায় ঘুমিয়ে
পড়েছিলাম, আমার যতদূর মনে আছে। তাহলে আমি বিছানায় কি করে আসলাম? আমার কি ঘুমের মধ্যে হাঁটা চলার অভ্যাস আছে নাকি? আর অভ্যাসটা থাকলে সেটা কবে থেকে হলো? দূর বাবা, কি জানি কবে থেকে হয়েছে। এখন এসব বাবার একদম টাইম নাই। যাই আগে ফ্রেশ হয়নি, কলেজে যেতে হবে, না হলে আবার লেট হয়ে যাবে। যদি লেট হয় তাহলে জাঙ্কুক ভাইয়া আমাকে আবারও বকা দিবে। উনি তো সবসময় উঠ পেতে বসে থাকে, আমাকে কখন কিভাবে বকা দেওয়া যায়। খাটাস পেটা কোথাকার। তখনই ওর মনে পড়লো কালকের ঘটনা। সেই জাঙ্কুক ভাইয়া ওকে শুধু শুধু থাপ্পড় মেরেছে এবং ওকে বকাও দিয়েছে। তাই তো রেগে আছে জাঙ্কুক ভাইয়ার উপর। কিন্তু আবারও মনে পড়লো, আমি ওনার উপর রেগে থাকলেই বা কি আর না থাকলেই বা কি। উনি তো জাঙ্কুক ভাইয়া, নিজে দোষ করার পরেও আমাকে কখনোই সরি বলবে না। শয়তান বেটা, বদলুক কোথাকার। তে একটা প্ল্যান করলো, আজকে ওই বদলুকের সাথে কলেজে যাবে না, সে একা একা যাবে। জিমিন আপু ওর সাথে গেলে যাবে, না গেলে নাই। তে আজকে একাই যেতে পারবে। তারপর ফ্রেশ হয়ে নিচে চলে যায়। যে দেখতে পায় জাঙ্কুক নাস্তা করছে, তাই তে নাস্তা না করে চলে যেতে নেই। তখনই জাঙ্কুকের মা পেছন থেকে ডাক দেন তেকে। কে রে তে মা, তুই কি নাস্তা করে যাবি না? আয় জলদি নাস্তা করে নে। না না মামুনি, আমার খিদে নেই, আমি কলেজের ক্যান্টিন থেকে খেয়ে নিব। কি বললি তুই? খাবি না মানে কি তে? তুই কি কালকের কথা ভুলে গিয়েছিস যে কি হয়েছিল? তুই কিন্তু আমাকে কথা দিয়েছিলি তে, তুই আমার সকল কথা শুনবি। তাই বলছি জলদি আয়, আগে নাস্তা করবি তারপর যাবি। তে তার মায়ের কথা ফেলতে পারলো না, তাই জিমিনের পাশের চেয়ার টেনে বসে পড়লো। তারপর নাস্তা করতে শুরু করলো। জাঙ্কুক তের সোজাসুজি চেয়ারে বসে আছে এবং নিজের মতো করে খাবার খাচ্ছে, যেন ওর আশেপাশে বা সামনে কেউ নেই। জাঙ্কুকের এমন ভাব দেখে তে মনে মনে জাঙ্কুককে বকা দিতে লাগলো। কি অ্যাটিটিউড এই মেটার, অ্যাটিটিউডে যেন মাটিতে পাই পড়ছে না, যত সব। তারপর নাস্তা শেষ করে তে আর জিমিন বাইরে চলে যায়। আর দেখতে পায় জাঙ্কুক ওদের জন্য গাড়ি বের করে দাঁড়িয়ে আছে। জিমিন যে গাড়িতে উঠে বসে পড়লো, কিন্তু তে উঠলো না। তে তো জাঙ্কুকের উপর রেগে আছে, তাই সে আজকে ভেবে নিয়েছে সে একাই যাবে। তে যখনই হাঁটা শুরু করবে তখনই জাঙ্কুক বলে উঠলো, তা আপনাকে কি এখন দাওয়াত দিয়ে বলতে হবে যে গাড়িতে ওঠার জন্য? জি না, দাওয়াত দিতে হবে না, আমি একা একাই কলেজে যেতে পারবো। বলেই তে হাঁটা শুরু করলো। জিমিন তেকে পেছন থেকে অনেকবার ডাকলো, কিন্তু তে না শুনে হাঁটা শুরু করলো। তখন এই জাঙ্কুক গাড়ি থেকে নেমে তের কাছে যায়। তারপর তের হাত চেপে ধরে হেঁচকা টান দিয়ে গাড়ির কাছে নিয়ে আসে। আমি আর কোনো কথা শুনতে চাই না, তুই চুপচাপ গিয়ে গাড়িতে বসবি, না হলে তোর সাথে আজ কি হবে সেটা আমি নিজেও জানি না। তে জাঙ্কুকের কথায় ভয় পেয়ে যায় এবং কালকের থাপ্পড়ের কথা মনে পড়তেই তে আরো ভয় পেয়ে যায়। এখন যদি জাঙ্কুককে সাহস দেখাতে যায় তাহলে নিজের বিপদ নিজেই ডেকে আনবে। তাই তে আর কিছু না বলে গাড়িতে উঠে বসে পড়লো। তারপর জাঙ্কুক ড্রাইভ করতে শুরু করে। কিছু মিনিট পর তারা কলেজে পৌঁছে যায়। কলেজের সামনে এসে তে আর কারোর দিকে না তাকিয়ে সোজা গাড়ি থেকে নেমে তার ক্লাসরুমে চলে যায়। তারপর জিমিনও তার ক্লাসে চলে যায় আর জাঙ্কুক চলে যায় তার অফিস রুমে। ক্লাসে তে আনমনে বসে আছে। তখনই কালকের ছেলেটা এসে তের পাশে দাঁড়ায় এবং তেকে বলে উঠে, তা কেমন আছে মিস? তখনই তে ছেলেটার দিকে তাকালো এবং দেখতে পেল কাল যে তে পড়ে যেতে নিয়েছিল এই ছেলেটাই তাকে বাঁচিয়েছিল। তে মিষ্টি হেসে ছেলেটাকে বলে উঠল, আমার নাম তে, আমাকে তে বলে ডাকতে পারেন। আর হ্যাঁ, আমাকে তুই করেও বলতে পারেন, কারণ আমরা যেহেতু একই ক্লাসে পড়ি। আচ্ছা ঠিক আছে, আর আমি হলাম শুভ, আজ থেকে আমরা ফ্রেন্ডস, ঠিক আছে? বলেই হাত বাড়িয়ে দিল তের দিকে। তেই যখন এই হাত বাড়িয়ে ছেলেটার সাথে হ্যান্ডশেক করতে যাবে তখনই জাঙ্কুক ক্লাসে চলে আসে এবং তেকে একটা ছেলের সাথে দেখা তার মাথা গরম হয়ে যায়। সে চিৎকার করে বলে উঠে, এখানে এসব কি হচ্ছে? পুরো ক্লাসের সবাই সাথে তেও জাঙ্কুকের দিকে তাকায়। তে দেখতে পেল জাঙ্কুক চোখ লাল করে তাকিয়ে আছে, যেন চোখ থেকে এখনই আগুন বের হয়ে যাবে। তে বইয়ের শহর থেকে একটু দূরে সরে যায়। ওর মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না বইয়ের কারণে। আজ ওর সাথে জাঙ্কুক কি করবে সেটা সেই জানে।
তে ভয়ে কাঁপতে শুরু করে। তখনই পাশ থেকে লিসা বলে উঠল, আসলে স্যার ওরা তো ফ্রেন্ডস, তাই একটু কথা বলছিল আর কি, তেমন কিছু না। জাঙ্কুক আর কিছু বলল না, শুধু তেকে সুখ দিয়ে কিছুক্ষণ শাসালো, তারপর ক্লাস করাতে শুরু করলো। আসলে জাঙ্কুক ইংরেজি পড়াইতে এদেরকে। তারপরে জাঙ্কুক ক্লাস নিতে শুরু করে। তখনই জাঙ্কুকের আগের ব্যাপারটা মনে পড়ে যায়। তারপরে জাঙ্কুক বাঁকা হেসে তেকে একটা প্রশ্ন করলো, কিন্তু তে ভয়ের কারণে সকল প্রশ্নের উত্তর ভুলে গিয়েছে আর মনে মনে শুধু ভাবছে কিছুক্ষণ আগের কথা। না জানি জাঙ্কুক ভাইয়া ওর সাথে আজ কি করে। কি হলো, আনসার দিচ্ছ না কেন? এবারও তে কোনো উত্তর দিল না, তে চুপচাপ দাঁড়িয়ে আছে। তাই জাঙ্কুক ওকে শাস্তি হিসাবে তেকে বলল কান ধরিয়ে দাঁড়িয়ে থাকতে, কিন্তু তে কান ধরছে না। সবার সামনে ওর একটা সম্মান আছে না, কি ভাববে সবাই এবং কি করে সবার সামনে তে কান ধরবে, তের তো ভীষণ লজ্জা করছে। কি হলো, কথা কানে যাচ্ছে না? এমনিতেই পড়া পারোনি, তার উপর আবার আমার কথা শুনছো না। কান ধরে বলছি, বেয়াদব মেয়েটা। তে জাঙ্কুকের ধমক শুনে ভয় পেয়ে যায় এবং সাথে সাথে কান ধরে নেয়। সারাটা ক্লাস এমন কান ধরিয়ে দাঁড় করে রাখে জাঙ্কুক। বেচারি তো লজ্জায় কান্না চলে আসার মতো অবস্থা। জাঙ্কুক বুঝতে পারলো আর কিছুক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকলে তে কান্না করে দিবে। তাই জাঙ্কুক থেকে বলে, এখন বসে পড়ো, কাল থেকে পড়া শেখা না আসলে এর থেকে আরো কঠিন শাস্তি দিব। বলে ক্লাস শেষ করে চলে যায়। ক্লাস শেষে তে ক্যান্টিনে যায় লিসার সাথে। কি রে তে, তুই খাবি নাকি? এভাবে বসে আছিস কেন? না রে লিসা, আমি কিছু খাবো না, তুই খেয়ে নে। কেন খাবি না, তোর মন খারাপ নাকি? না এমনি, আমার ভীষণ রাগ হচ্ছে ওই জাঙ্কুক ভাইয়ার ওপর। ওহ সরি, জাঙ্কুক স্যারের ওপর। শয়তান বেটা সবার সামনে আমাকে কান ধরিয়ে রাখলো। আমার কি মান সম্মান নেই? হ্যাঁ, আমাকে কেন ওদের সামনে কান ধরিয়ে রাখতে হবে? বদলুক একটা। তার জন্য তুই খাবি না, এটা কি করে হয়তে? না খেলে তো তোর শরীর খারাপ করবে। কি করে খাবো বলতো? আমার তো ইচ্ছা করছে ওই বেটার চুল ছিঁড়তে। আচ্ছা বাবা, আগে খেয়ে নে, তারপর না হয় বাড়ি যেয়ে চুল ছিঁড়ে নিস। কিরেতে, কার এখানে চুল ছিঁড়াছিঁড়ি হচ্ছে শুনি? পেছন থেকে বলে উঠল জিমিন। আরে না না আপু, কারণ না, কিন্তু আমি তো স্পষ্ট শুনতে পেলাম তুই কারোর চুল ছিঁড়ার কথা বলছিলি। ও তাহলে তুমি যখন শুনিয়ে নিয়েছো তাহলে বলেই দেই, আমি একটা খাটাস লোকের চুল ছেঁড়ার কথা বলছিলাম। তা সেই খাটাস বেটাকে শুনি, আমার ভাই নাকি তে? না না আপু, আরে আমি জানি রে তে, আর লুকাতে হবে না। তুই যে আমার বাইরে এমন কথা বলেছিস, সেই ছোটবেলা থেকে দেখছি তোকে। তুই জাঙ্কুক ভাইয়ার ওপর রেগে থাকলে এভাবেই বকা দিস। তো কি আর করবো বলতো? উনি আমাকে সবার সামনে শুধু লজ্জায় ফেলে দেয়। ওনাকে তো আর সামনে থেকে কিছু বলতে পারি না, তাই দূর থেকে বকে নিজেকে একটু শান্ত করলাম। তের কথা শুনে জিমিন হাসলো। তারপর তারা খেয়ে দিয়ে ক্যান্টিন থেকে চলে যায়। তারপর আরো 4টা ক্লাস হওয়ার পর তাদের ছুটি হয়ে যায়। রাতে ডিনার করে তে তার রুমে চলে আসে। তখন এই জাঙ্কুক আসে তের রুমে, এসে তের গালে জোরে একটা থাপ্পড় বসিয়ে দিল। তোকে কতবার বলবো তে, ছেলেদের দ্বারের কাছেও যাবি না, তারপরে তুই আমার কথা শুনিস না কেন? তোর কি ছেলেদের কাছে ঘেঁষতে অনেক ভালো লাগে? হ্যাঁ? তে গালে হাত দিয়ে কাঁদো কাঁদো কণ্ঠে বলে উঠল, ভাইয়া আমি কি করেছি? আপনি আমাকে শুধু শুধু মারলেন কেন? তো কি করব, তোকে আদর করব? তুই ছেলেদের কাছে যাস কেন? তোকে না আমি কতবার করে বলেছি ছেলেদের কাছ থেকে দূরে থাকবি, তারপরও তুই আমার কথা শুনিস না কেন? কই, আমি তো ছেলেদের কাছে যাইনি। কথা শেষ হওয়ার আগেই জাঙ্কুক আরো 2টো থাপ্পড় বসিয়ে দিল তের গালে। তে এবার কান্না আটকাতে না পেরে ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে শুরু করলো। একদম নেকা কান্না করবি না আমার সামনে, আর যখন ছেলেদের কাছে যাস তখন তো কান্না করিস না। আমার সামনে আসলেই তোর নেকা কান্না শুরু হয়ে যায়। আমি তোকে শেষবারের মতো বলছি তে, আর যেন কোনো ছেলের কাছে আমি তোকে না দেখি। দাদি দাঁত চেপে কথাটা বলেই হন হন করে রুম থেকে বেরিয়ে যায় জাঙ্কুক। আর তে গালে হাত দিয়ে বসে কান্না করতে শুরু করে আর ভাবতে শুরু করে, উনি কেন আমাকে শুধু শুধু মারেন? আমি তো কোনো দোষ করিনি, তাহলে কেন আমাকে শুধু শুধু মারেন উনি? আজ যদি আমার বাবা বেঁচে থাকতেন
তাহলে হয়তো আমাকে শুধু শুধু মার খেতে হতো না। আমি আমার নিজের বাড়িতে কত আনন্দে থাকতাম। আর জাঙ্কুক ভাইয়া আমার সাথে ছোটবেলা থেকেই এমন করে আসছে। আগে হয়তো মারতো না, কিন্তু এখন আমাকে ভীষণ মারে। এই কথাটা আমি কাউকে বলতেও পারি না। বললে হয়তো আমাদের এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে, না হলে জাঙ্কুক ভাইয়া বাড়ি ছেড়ে চলে যাবে। একবার আমি মামুনিকে বলেছিলাম, জাঙ্কুক ভাইয়া আমাকে সহ্য করতে পারে না, আমাকে শুধু বকে। এটা নিয়ে মামুনি জাঙ্কুক ভাইয়াকে বকেছিল, তাই জাঙ্কুক ভাইয়া বাড়ি ছেড়ে চলে গিয়েছিল। পরে নানা নানুর অনেক রিকোয়েস্টের পর বাড়িতে ফিরে আসেন। সে থেকে আমি ভয়ে আর মামুনিকে কিছু বলি না, তাহলে উনি যদি আবারও বাড়ি ছেড়ে চলে যান। আমি সেটা চাই না যে আমার কারণে উনি বাড়ি ছেড়ে চলে যাক। সে কান্না করতে করতে ওভাবেই শুয়ে পড়ে। সকালে উঠে দেখতে পাই গালে থাপ্পড়ের কিছুটা দাগ দেখা যাচ্ছে। থাপ্পড়টা বেশ জোরেই লেগেছিল বিদায়। তারপর উঠে ফ্রেশ হয়ে নামাজ পড়ে নিল। নামাজ শেষে বেলকনিতে দোলনায় যে কিছুক্ষণ বসে পড়ল। সকালে ঠান্ডা হাওয়া শরীরে অন্যরকম এক অনুভূতি জাগায় এবং মনও ভালো হয়ে যায়। এভাবেই বেশ কিছুক্ষণ কেটে যায়। কলেজে যেতে হবে, তাই রেডি হয়ে তিনি সিনেমে গেল নাস্তা করার জন্য। তিনি নিচে গিয়ে দেখতে পেল জাঙ্কুক খাবার খেয়ে উঠে যাচ্ছে, তাই তে খুশি মনে খাবার খেয়ে নিল। খাওয়া দাওয়া শেষে বাহিরে যেয়ে দেখতে পায় জাঙ্কুক আর জিমিন তার জন্যই অপেক্ষা করছে। তে কিছু না বলে চুপচাপ গাড়িতে উঠে বসে পড়ল। তে তো একা যেতে চেয়েছিল, কিন্তু তে জানে জাঙ্কুক তেকে একা যেতে দিবে না, তাই আর আগের দিনের মতো একা যেতে চায়নি। হয়তো দেখা যাবে জাঙ্কুক আবারও রেগে তের গায়ে হাত তুলে দিবে। তারপর সবাই কলেজে চলে আসে। কলেজে এসে যে যার মতো চলে যেতে নেয়। তখন এই জাঙ্কুক তেকে বলে উঠে, তে দাঁড়া, তোর সাথে আমার একটু কথা আছে। আর জিমিন, তুই ক্লাসে চলে যা। এটা শুনে জিমিন চলে গেল, সাথে তেও চলে যেতে নেয়। তখন এই জাঙ্কুক বলে উঠে, তে তোকে কি আমি যেতে বলেছি? তুই চলে যাচ্ছিস যে? কথাটা শুনে তে দাঁড়ালো। তারপর জাঙ্কুককে বলে উঠল, আপনার সাথে আমার কোনো কথা নেই, আর আমারও আপনার সাথে কোনো কথাই থাকতে পারে না। আর কথা থাকলেও সেটা শোনার প্রয়োজন মনে করছি না আমি, তাই আমি চলে যাচ্ছি। এটা শুনে জাঙ্কুকের ভীষণ রাগ উঠে যায়। সে রাগে কণ্ঠে বলে উঠল, আমিও তোর কথা শোনার কোনো প্রয়োজন মনে করছি না, তোকে আমার কথা শুনতে হবে। তো যা বলছিলাম, তোকে যেন আর কোনো ছেলের দ্বারের কাছেও আমি না দেখি, আর ছেলেদের থেকে দূরে থাকবি। আর না হলে কি হবে সেটা তুই বুঝতেই পারছিস। আমার থেকে খারাপ আর কেউ হবে না। কোনো ছেলের কাছে যাওয়ার আগে যেন কাল রাতের থাপ্পড়টার কথা যেন মনে থাকে। বলেই হন হন করে তের সামনে দিয়ে জাঙ্কুক চলে যায়। তে শুধু তাকিয়ে থাকে জাঙ্কুকের যাওয়ার দিকে। তে মনে মনে ভাবতে লাগলো, এই বেটার সমস্যাটা কি? হ্যাঁ, আমি বুঝতে পারছি না আমাকে কেন এত হুমকি দেয়, আর আমি ছেলেদের সাথে মিশলে ওনার কি বাল? এসব আর আমার ভালো লাগছে না। তে জাঙ্কুককে অনেক বকাঝকা করে তারপর তার ক্লাসে চলে যায়। এসে দেখতে পায় লিসাটা মেয়ের পাশে বসে আছে। তখনই তে লিসাকে ডাকলো, কি রে লিসা, তুই ওইখানে কি করছিস? আর বলিস না তে, আমি তো ওই মেয়ের লাভ স্টোরি শুনতে গিয়েছিলাম। বেচারি ওর কাজিনকে ভালোবাসে, কিন্তু ওর কাজিন সেটা বুঝে না। ও কাজিনকে বোঝাতে গেলে ওর কাজিন উল্টো ওকে বোকা দেয়। কাজিনের কথা বলায় তের মাথায় জাঙ্কুকের কথা আসে এবং তে আনমনেই ভেবে উঠল, আচ্ছা আমি যদি জাঙ্কুক ভাইয়াকে ভালোবাসি তাহলে উনিও কি আমাকে এমন বোকা দিবে? তারপর আবারও তে বলে উঠল, দূর বাবা, আমি এসব কি ভাবছি? কোথায় উনি আর কোথায় আমি? উনি তো এমনিতেই আমাকে সহ্যই করতে পারে না, শুধু শুধু বোকা দেয়। আর ভালোবাসলে তো আমাকে আস্তই রাখবে না ওই বদলুক। কি রে তে, কি ভাবছিস? লিসার কথায় তে ভাবনা থেকে বের হয়ে আসলো। কই কিছু না তো, কিন্তু আমার মনে হলো তুই কিছু একটা ভাবছিস। আরে না, তেমন কিছু না। সেদিন জাঙ্কুক তেদেরকে ক্লাস করায় না, কারণ সেদিন তাদের রুটিনে ইংরেজি সাবজেক্টের বদলে অন্য সাবজেক্ট ছিল। পরে ওরা ক্লাস শেষ করে বাড়িতে চলে আসে। সেদিন আর তেমন কিছু হলো না। এভাবেই কেটে যায় 1 মাস। আগামীকাল তের বার্থডে। জিমিনরা সবাই মিলে তেকে সারপ্রাইজ দেওয়ার জন্য অনেক কিছুই প্ল্যান করে। তাই সবাই সাদে ছোটখাটো একটা বার্থডে পার্টি অ্যারেঞ্জ করবে বলে ঠিক করে এবং কিছু কিছু মেহমানদেরও দাওয়াত করে এবং লিসাকেও আসতে বলে। পরের দিন রাত 12টায় সবাই মিলে তেকে বার্থডে উইশ করে। তে তো একেবারে সারপ্রাইজ হয়ে যায়।
তাহলে সবাই তার বার্থডে মনে রেখেছে। তে মনে মনে অনেক হ্যাপি হয়ে যায়। তে হ্যাপি হয়ে সবাইকে মন থেকে থ্যাংক ইউ বলে। তারপরে সবাই সেলিব্রেট করে যে যার রুমে চলে যায়। সবাই চলে যাওয়ার পর তে তার বাবার কথা মনে পড়ে যায়। তার বাবা বেঁচে থাকতে এভাবেই সবার আগে তাকে বার্থডে উইশ করতো। এটা ভেবে তের মন কিছুটা খারাপ হয়ে যায়। তারপর সে চোখের পানি মুছে তার রুমে চলে আসে। তখনই তের মা তার রুমে চলে যান। তে তার মাকে দেখা মাত্রই জড়িয়ে ধরে এবং সে কান্না করে তার মাকে বলে ওঠে, আম্মু, আব্বু থাকলে আজকে কতই না মজা হতো, তাই না? আজকের দিনে আমরা কত আনন্দ করতাম। আর যদি আব্বু বেঁচে থাকতো তাহলে কতই না মজা হতো। তে অনেক মজা হতো, কিন্তু কি আর করার, আল্লাহ তো তাকে আমাদের কাছ থেকে নিয়ে গেলেন। বলেই তের মা তের সাথে কান্না করতে শুরু করেন। কিছুক্ষণ পর তের মা তের কান্না মুছে দিয়ে বলে উঠলেন, আর মন খারাপ করিস না তে মা, তোর বাবা তোকে খুশি দেখতে চায় আজকের দিনে। উনি যে উপর থেকে তোকে দেখছেন আর তোর জন্য দোয়াও করছেন যেন তুই সবসময় হাসি খুশি থাকিস। তে আর কিছু বলল না। তের মা আবারও বলে উঠলেন, আচ্ছা এবার তুই শুয়ে পড়তে মা, আর প্লিজ তুই কান্না করিস না, না হলে কিন্তু তোর বাবা কষ্ট পাবে। আচ্ছা মা, আমি আর কান্না করব না। পরে মেয়েকে শুয়ে দিয়ে তের মা চলে গেলেন। তের মা চলে যেতেই জাঙ্কুক আড়াল থেকে বের হলো। জাঙ্কুক এতক্ষণ আড়ালে দাঁড়িয়ে দেখছিল ওদের কাণ্ড। তের কষ্ট হচ্ছে দেখে জাঙ্কুকও ভীষণ কষ্ট পায়। সে তের পিছনে দাঁড়িয়ে মনে মনে বলে ওঠে, যদি আমি পারতাম তাহলে তোর বাবাকে তোর কাছে এনে দিতাম জান পাখি। তোর কষ্ট যে আমি সহ্য করতে পারি না, কিন্তু সেটা আমি কোনোদিনও পারবো না তোর বাবাকে তোর কাছে ফিরিয়ে দিতে। তারপর সে তের কাছে যায়, গিয়ে দেখতে পাইতে কান্না করতে করতে ঘুমিয়ে পড়েছে। তাই সে তের মাথায় কিছুক্ষণ হাত বুলিয়ে তেকে বার্থডে উইশ করে। তারপর তের কপালে একটা চুমু এঁকে দিয়ে বলে উঠল, আমার পাগলিটা ঘুমালে ওকে কতটাই না মায়াবী লাগে, আর ও শুধু শুধু কান্না করে ফেসের কেমন অবস্থা বানিয়ে ফেলেছে, বোকা মেয়েটা। এভাবে আরো কিছুক্ষণ পর তের মাথায় হাত বুলিয়ে দিয়ে তের কপালে একটা চুমু দিয়ে জাঙ্কুক চলে আসে। এই জাঙ্কুক যেতে চোখ মেলে তাকালো। এতক্ষণ তের ঘুমায়নি, শুধু চোখ বন্ধ করে রেখেছিল। জাঙ্কুকের এমন আদরিকতা শুনে তে অবাক হয়ে যায়। আর তে ভাবতে শুরু করে জাঙ্কুক কেন ওকে জান পাখি বলল, আর কেন এত আদর করে কথা বলল। কারণ জাঙ্কুক তো ওকে সহ্যই করতে পারে না। তাহলে এখন এমন ভালো ব্যবহার করছে কেন সেটা তে বুঝতে পারছে না। তাহলে কি জাঙ্কুক ওকে পছন্দ করে, শুধু সামনে থেকে ওর সাথে রুডলি ব্যবহার করে? তে বেচারি কিছুই বুঝতে পারছে না। কিন্তু জাঙ্কুকের এভাবে কথা বলাতে তে অনেকটাই হ্যাপি হয়ে যায়। ওর কাছে কেন জানি জাঙ্কুকের বলা কথাগুলো অনেক ভালোই লেগেছে। পরের দিন সন্ধ্যায় অনেক বড় করে বার্থডে পার্টির আয়োজন করা হয়। এতে সকল মেহমানরাও আসেন। তে তো আজকে ভীষণ হ্যাপি এবং রাতে কেক কাটা হয়। তে ওর মাকে সবার আগে কেক খাইয়ে দেয়। তারপর তের মাও তাকে কেক খাওয়ালেন। পরে সবাইকে একে একে তেও কেক খাইয়ে দিল। কিন্তু জাঙ্কুক দূর থেকেই সবকিছু দেখছে, সে তার কাছে আসছে না। তে ভাবতে শুরু করে জাঙ্কুক কেন ওকে কেক খাইয়ে দিচ্ছে না। এতে তের মনটা একটু আপসেট হয়ে যায়, কিন্তু সেটা কাউকে বুঝতে দেয় না। পার্টি শেষে সবাই যে যার মতো চলে যায়। তে একা কিছুক্ষণ ছাদে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে তার বাবার কথাই ভাবছে। তখন এই জাঙ্কুক তের পাশে এসে দাঁড়ায়। কি হয়েছে তে, এভাবে একা দাঁড়িয়ে আছিস কেন? মন খারাপ নাকি তোর? তে হঠাৎ চমকে উঠে জাঙ্কুকের কথায়। তারপর কিছুটা শান্ত হয়ে ধীর কণ্ঠে বলে উঠল, কিছুটা মন খারাপ। তখনই জাঙ্কুক তের হাত ধরে একটা গিফটের প্যাকেট তের হাতে তুলে দিয়ে বলে, এটা তোর জন্য তে, এটা আমার পক্ষ থেকে তোর জন্য বার্থডে গিফট। এটা কি জাঙ্কুক ভাইয়া? সেটা তুই ওপেন করে দেখ, সেখানে কি আছে। তে বক্সটা ওপেন করেই দেখতে পেল একটা খেলনা জোড়া লাগানো, যেটা ওর বাবা ওকে ছোটবেলায় দিয়েছিল ওর লাস্ট বার্থডেতে। কিন্তু ভুলবশত তার হাত লেগে সেটা ভেঙে যায়। এতে তে সেদিন অনেক কান্না করেছিল। তারপর তে ওই ভাঙা গিফটটা যত্ন সহকারে নিজের কাছে রেখে দিয়েছিল। আর তে সেটা কিছুদিন ধরে খুঁজে পাচ্ছিল না। এখন তে বুঝতে পারছে যে এটা জাঙ্কুক নিয়েছিল ঠিক করার জন্য।
তে হ্যাপি হয়ে জাঙ্কুককে জড়িয়ে ধরে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, আমাকে এত সুন্দর উপহার দেওয়ার জন্য। এটার জন্য আমি অনেক কান্না করেছিলাম। জাঙ্কুকও তেকে নিজের সাথে আঁকড়ে নিল। আমি কিন্তু তোর মন খারাপ দেখতে চাই না তে, এবার একটু স্মাইল কর, তোকে হাসলে ভীষণ সুন্দর লাগে। তে মিষ্টি করে হেসে জাঙ্কুককে বলে উঠল, আপনি অনেক ভালো জাঙ্কুক ভাইয়া। বলেই তে জাঙ্কুককে সাথে দেখে দৌড়ে নিচে চলে যায়। এদিকে জাঙ্কুক কথাটা শুনে ভীষণ হ্যাপি হয়ে যায়, কারণ ও ওর ভালোবাসার মানুষের কাছে নিজেকে একটু হলেও ভালো প্রমাণ করতে পেরেছে। আর না হলে তো ওর ভালোবাসার মানুষ ওকে বদলুক মনে করত। আজকে কলেজে অনেক বড় অনুষ্ঠান হবে, তাই তে আজকে আর সেদিনের মতো শাড়ি পরেনি। তে ও জিমিন জাঙ্কুকের জন্য অপেক্ষা করছে। তখনই জাঙ্কুক সুন্দর একটা পাঞ্জাবি পরে নিচে নামছে আর হাত ঘড়ি ঠিক করছে। অনুষ্ঠানের জন্য জাঙ্কুক তার চুল ছোট করেছে আর মুখের দাড়িগুলো ট্রিম করেছে। তে জাঙ্কুকের এই রূপ দেখতে পেয়ে হেবলার মতো তাকিয়ে আছে। পাঞ্জাবিতে জাঙ্কুককে অনেক সুন্দর লাগছে। তে যেন হারিয়ে যায় জাঙ্কুকের মাঝে। তের এক প্রকার ক্রাশ হলো জাঙ্কুক, কিন্তু জাঙ্কুক যে সব সময় তের সাথে রাগারাগি করে, তাই তে জাঙ্কুককে দেখতে পারে না। কিরে, সুখ দিয়ে কি আমার বাড়িটারে গিলে খাবি নাকি? হ্যাঁ, এটা শুনে তে নিজের ধ্যানে ফিরে আসে। জাঙ্কুকও এতক্ষণ তেকে লক্ষ্য করছিল। তে যে তার দিকে তাকিয়েছিল। জাঙ্কুক এসে তের দিকে তাকিয়ে একটা মিষ্টি হাসি দিল। এতে তের বুক ধুকধুক করতে শুরু করে। জাঙ্কুক চায় আস্তে আস্তে তের মাঝে অনুভূতি জন্মাতে। এভাবেই কিছুদিন কেটে যায়। জাঙ্কুক এখন তের সাথে বেশি রুডলি বিহেভ করে না, কারণ ও তেকে আর কষ্ট দিতে চায় না। মেয়েটা ছোটবেলা থেকেই অনেক কষ্ট পেয়েছে। তেরও আস্তে আস্তে জাঙ্কুককে ভালো লাগতে শুরু করে। অবশ্য জাঙ্কুককে এমনিতেই তে পছন্দ করত, কিন্তু জাঙ্কুকের রুড ব্যবহারের জন্য সে জাঙ্কুককে ভুল বুঝতো। তে মনে করতো জাঙ্কুক হয়তো তাকে সহ্য করতে পারে না। একদিন রাতে তে স্বপ্নে দেখে জাঙ্কুক আর তের বিয়ে হচ্ছে, আর বিয়েতে তের ক্লাসের ওই ছেলে শুভ এসেছে আর তেকে কংগ্রাচুলেশন জানায় এবং তেকে সুন্দর লাগছে বলায় জাঙ্কুক অনেক রেগে যায় এবং বাসর রাতে তেকে দুইটা থাপ্পড় মারে। সাথে সাথে তের ঘুম ভেঙে যায় আর সাথে সাথে তের গলাও শুকিয়ে ওঠে। তে উঠে একটু পানি খেয়ে নিল, তারপর আবারও শুয়ে পড়ে ভাবতে শুরু করে, এটা কি আমি স্বপ্নে দেখলাম? বাবা গো বাবা, বলে তো আমার কেমন গলা শুকিয়ে গিয়েছে। ওই লোকটা আমাকে স্বপ্নেও থাপ্পড় মেরেছে, কেমন খাটাস বেটা। কিন্তু এখন তো উনি ভালো হয়ে গিয়েছে, আমাকে আর বকাও দেয় না। তারপরও এমন স্বপ্ন কেন দেখলাম? দূর বাবা, কি জানি। এখন এসব না ভেবে ঘুমিয়ে পড়ি, কাল আবার কলেজে যেতে হবে। সকালে তে, জিমিন, জাঙ্কুক সবাই গাড়িতে করে কলেজে যাচ্ছে। তে আর জিমিন একসাথে পেছনে বসেছে। জিমিন ফোনে কি যেন করছে এবং তে বাহিরের প্রকৃতি দেখছে। কিছুক্ষণ পর ওই সামনে তাকায়, তখনই দেখতে পায় জাঙ্কুক লুকিং গ্লাসে তার দিকে তাকিয়ে আছে। তখনই দুজনের চোখাচোখি হয়ে যায়। এতে তে অনেকটা লজ্জা পেয়ে যায়, কিন্তু জাঙ্কুক কোনো রিয়েক্টই করলো না। তখন তে মনে মনে বলে উঠল, এই বেটার কি একটু লজ্জা শরম নাই নাকি? কেমন করে বারবার আমার দিকে তাকাচ্ছে। এভাবেই আরো অনেকক্ষণ চুকাচুকি হয় ওদের মাঝে। কিছুক্ষণ পর ওরা কলেজে পৌঁছে যায়। কলেজে পৌঁছে লিসা তের পাশে যেয়ে বসে পড়ে। তারপর লিসার সাথে গল্প করতে শুরু করে। তখনই লিসাকে তে বলে দেয় যে সে জাঙ্কুক ভাইয়াকে পছন্দ করতে শুরু করেছে আর জাঙ্কুক এখন আগের থেকে ভালো হয়ে গিয়েছে, ওর সাথে আর রুডলি বিহেভ করে না। তাই এখন জাঙ্কুক ভাইয়াকে ওর ভালো লাগতে শুরু করেছে বলেই তে লজ্জা পেয়ে যায়। লিসা তো ওর কথা শুনে অবাক হয়ে আকাশ থেকে পড়ে। সে জাঙ্কুককে তে সহ্যই করতে পারে না, এখন নাকি তাকে পছন্দ করতে শুরু করেছে। কি রে, এমন অবাক হচ্ছিস কেন আর এমন করে তাকিয়ে আছিস কেন? তো কি করবো বল? তোর কথা শুনে আমি অবাক না হয়ে পারছি না। যাকে তুই সহ্যই করতে পারতি না, তাকে নাকি তুই এখন পছন্দ করতে শুরু করেছিস। কেমনে কি বোন? কেন, আমি কি জাঙ্কুক ভাইয়াকে পছন্দ করতে পারি না নাকি? ওনাকে তো যে মেয়ে দেখবে সেই মেয়ে ওনাকে পছন্দ করতে শুরু করবে, কারণ আমার জাঙ্কুক ভাইয়া অনেক হ্যান্ডসাম।
সেটা তো বুঝলাম। ওনার মতো হ্যান্ডসাম ছেলেকে দেখলে যে কেউ পছন্দ করতে বাধ্য হবে, কিন্তু তুই তো ওনাকে পছন্দ করতি না, তাহলে এখন কেমনে কি সেটা বল। আসলে সেরকম কিছু না, এখন উনি আগের থেকে ভালো হয়ে গিয়েছে, তাই ওনাকে আমার ভালো লাগে, বাস এতটুকুই, আর কিছুই না। ও আচ্ছা, তাহলে এই ব্যাপার। তে আর কিছু বলল না লিসাকে। সেদিনের মতো ক্লাস করে বাড়ি চলে আসে। এভাবেই আরো 1 মাস কেটে যায়। একদিন রাতে সবাই একসাথে ডিনার করছে, তখনই জাংকুকের বাবা সবার উদ্দেশ্যে বলে উঠলেন, জাংকুককে তো এতদিন বিয়ের কথা বললাম, কিন্তু জাংকুক তো কিছুতেই বিয়ে করতে রাজি হলো না। আর এদিকে জিমিনেরও বিয়ের বয়স হয়ে গিয়েছে, তাই আমি চাই এবার জিমিনকে বিয়ে দিয়ে দিতে। আর ভালো একটা বিয়ের প্রস্তাব এসেছে জিমিনের জন্য। এই ছেলেটা আমার অফিসে জব করে, আর ফ্যামিলির ব্যাকগ্রাউন্ডও অনেক ভালো। আর কিছুদিন আগে ছেলেটা আমাদের বাড়িতে এসেছিল একটা ফাইল নেওয়ার জন্য, সেটা আমি বলে বাসায় রেখে গিয়েছিলাম। আর জিমিন সেই ফাইলটা বের করে দেয়, আর তখন সে জিমিনকে দেখতে পায়। তাই আজ ওর বাবাকে নিয়ে আসে আমার অফিসে আমার সাথে কথা বলানোর জন্য। আমারও ছেলেটাকে আগে থেকে পছন্দ হতো, সব দিক দিয়ে ছেলেটা বেশ ভালো। তাই সবাই যদি রাজি হও তাহলে ওনাদেরকে বাড়িতে আসতে বলবো। তখনই সবাই ঠিক করে ওনাদের বাড়িতে আসতে বলেন। তারপর ওনাদেরকে বাড়িতে আসতে বললেন। জিমিনের বাবা জিমিনের দিকে তাকিয়ে জিমিনকে জিজ্ঞেস করলেন, তুমি বলো জিমিন মা, তোমার মতামত তুমি জানাতে পারো, তুমি যেটা বলবে সেটাই হবে। আমি তোমার মতের বিরুদ্ধে কিছুই করব না। তোমার কি কাউকে পছন্দ আছে জিমিন মা? বাবা, আপনারা যেটা ভালো মনে করেন সেটাই করেন, আর আমার কোনো পছন্দ নেই বলেই জিমিন লজ্জা পেল। তাই সবাই বুঝে যায় জিমিনের কোনো আপত্তি নেই। ঠিক আছে, জিমিনের যেহেতু আপত্তি নেই, তাহলে কাল উনাদেরকে আসতে বলি। সবাই ঠিক আছে বলে ডিনার শেষ করে যে যার রুমে চলে যায়। জিমিন রুমে যে ভাবতে শুরু করে সেদিনের ঘটনা। সেদিন জিমিন কলেজে যায়নি, সে একটু অসুস্থ ছিল। তো সেদিন ঘুম থেকেও একটু লেট করে উঠে এবং ঘুম থেকে উঠে দেখতে পায় জিন এবং তের মা দুজনে চলে গিয়েছে শপিং করার জন্য বাহিরে। আর কেউ জাকুকের সাথে কলেজে গিয়েছে, বাড়িতে এইমাত্র কেউ নেই। তখনই জিমিন নিচে এসে দেখতে পায় কেউ নেই, আর কে যেন বারবার কলিং বেল বাজাচ্ছে। তাই জিমিনের একটু রাগ হয়, বিরক্ত নিয়ে সে দরজা খুলে এবং সামনের লোকটাকে খেয়াল না করে লোকটাকে জিমিন বকতে শুরু করে, আপনার কি খেয়ে দিয়ে কোনো কাজ নেই নাকি? হ্যাঁ, এভাবে বারবার কলিং বেল বাজাচ্ছেন কেন শুনি? মানুষকে তো একটু সময় দিবেন দরজাটা খোলার জন্য, তা না করে বারবার কলিং বেল বাজাচ্ছেন কেন? আমি কি কালা নাকি? হ্যাঁ, যে একবার বেল বাজালে শুনতে পাইনি, তাই বারবার বাজাতে হবে। জিমিন এক শ্বাসে কথাগুলো বলে সামনে তাকায় আর দেখতে পায় একটা লোক তার দিকে হাঁ করে তাকিয়ে আছে। লোকটা বেশ সুন্দর। জিমিন তো লোকটাকে দেখা মাত্রই ক্রাশ হয়ে যায় আর মনে মনে বলে লোকটা তো অনেক কিউট। জিমিন লোকটার এমন তাকানো দেখে একটু লজ্জা পেয়ে যায়। তখনই লোকটাও বুঝতে পারে জিমিন লজ্জা পাচ্ছে, তাই চোখ সরিয়ে নেয়। কিছুক্ষণ পর আবারও জিমিনের দিকে তাকিয়ে বলে, আপনাদের বাসায় কেউ আসলে এরকম করে সবাইকে বকা দেন নাকি? লোকটার কথা শুনে জিমিন আরো লজ্জা পেয়ে যায় আর লোকটার সামনে সে ইতস্তত বোধ করে। সবাইকে বকা দেব কেন? সবাই তো আপনার মতো এমন বারবার কলিং বেল বাজায় না। ওহ সরি, আসলে কেউ তো দরজা খুলছিল না, তাই ভাবছিলাম হয়তো কেউ শুনতে পায়নি। আর আমারও অনেক তাড়াহুড়ো ছিল, তাই এমন করেছিলাম। ও আচ্ছা, আর সরি বলতে হবে না। কিন্তু আপনি কে, আর এখানে কি চাই? আমি হলাম সুগা। আরএম স্যার আমাকে এখানে পাঠালেন। উনি একটা ইম্পর্টেন্ট ফাইল রেখে দিয়েছেন, সেটা নেওয়ার জন্য আসা। ও আচ্ছা, আপনাকে বাবা পাঠিয়েছেন? তাহলে ভিতরে আসুন, আমি ফাইলটা দিচ্ছি। তারপর সুগা গিয়ে ভেতরে সোফায় বসে পড়ল। কিছুক্ষণ পর জিমিন ফাইল নিয়ে আসে আর ফাইলটা সুগার হাতে দেয়। সুগা ফাইলটা নিয়ে চলে যেতে চায়, তখন এই জিমিন বলে উঠে, আরে আপনি চলে যাচ্ছেন কেন? বসুন, নাস্তা করে তারপর যাবেন। আরে না, আসলে আমার অনেক তাড়া আছে। স্যার তো ওয়েট করছেন ফাইলটার জন্য, তাই আমাকে জলদি যেতে হবে। আরে এত তাড়াহুড়ো দেখাচ্ছেন কেন? নাস্তা করে তারপর আস্তে ধীরে যাবেন।
আর বাবা আপনাকে কিছু বলবে না? না, অন্য একদিন করে নিব, আজকে না হয় চলে যাই। না, এটা হয় না। প্রথমবার এলেন, কিছু না খেয়ে কিভাবে চলে যাবেন? আর বাবা যদি জানতে পারে আপনি বাড়িতে এসে কিছু না খেয়ে চলে গিয়েছেন, তাহলে উনি আরো বেশি বকা দিবেন আপনাকে। না মানে আসলে স্যার তো আপনাকে কিছু বলতে হবে না, আপনি দাঁড়ান, আমি আপনার জন্য একটু শরবত নিয়ে আসি। আপনি এত তাড়াহুড়ো করে এসেছেন, গলা হয়তো শুকিয়ে গিয়েছে। সুগা আর কিছু বলতে পারলো না। এর আগেই জিমিন চলে যায় শরবত বানানোর জন্য। একটু পর জিমিন শরবত নিয়ে চলে আসে এবং শরবতটা সুগার হাতে দেয়। সুগাও কোনো কথা না বলে শরবতটা খেয়ে নিল। সুগারও অনেক পিপাসা পেয়েছিল, কিন্তু বেচারা লজ্জায় কিছু বলতেও পারছিল না। ইদানিং বেশ গরমও পড়েছে। শরবত খাওয়া শেষে সুগার জিমিনকে থ্যাংক ইউ বলে আর একটা হাসি দিয়ে চলে যায়। সুগার হাসি দেখে জিমিন আমারও ক্রাশ খায়। জিমিন আপু, আসতে পারি? তের কথায় জিমিন ভাবনা থেকে বের হয়ে আসে। তারপর জিমিন থেকে বলে, দে আয়। তে আসে জিমিনের রুমে। এসে তে জিমিনের দিকে তাকিয়ে বলে উঠল, জিমিন আপু, তুমি একা একা হাসছিলে কেন বলো তো? কই হাসছিলাম না? না তো। কই হাসছিলে মানে? এই তো কিছুক্ষণ আগে আমি দরজার পাশে দাঁড়িয়ে দেখেছি তুমি একা একা হাসছিলে। না ইয়ে মানে, সত্যি করে বলো তো কি হয়েছে আর কেনই বা হাসছিলে? হ্যাঁ আচ্ছা বলছি, কিন্তু কাউকে বলিস না কিন্তু। হ্যাঁ আচ্ছা বলো, আমি কাউকে বলবো না। তারপর জিমিন থেকে সুগার সাথে দেখা হওয়ার ঘটনা সবকিছু খুলে বলে। এটা শুনেতে ভীষণ অবাক হয়ে যায়। এই বুঝি তাহলে আসল কাহিনী। তাই তো বলি জিমিন আপু এমন মুস্কি মুস্কি হাসছে কেন? তুমিও জিজুকে পছন্দ করে ফেলেছো, সেটা আমি বুঝে গিয়েছি। আর হ্যাঁ, কাল তোমাকে ওনারা দেখতে আসছেন, তুমি কিন্তু রেডি থেকো। কি বললে? ওনারা কি কাল আসবেন? বড় মামা তো সেটাই বললো। আচ্ছা আমি যাই, তাহলে তুমি শুয়ে পড়ো। তে চলে যায়। জিমিনও শুয়ে পড়ে। কাল অনেক কিছু করার আছে, আর সুগাও হয়তো কাল আসবে। ভাবতে খানিকটা লজ্জা পেয়ে যায় জিমিন। সকালে জিমিন ঘুম থেকে উঠে সাজুগুজু করতে বসে পড়েছে। অন্যদিকে ইউনসুন আর জিন রান্নাঘরে কাছে ব্যস্ত। জাংকুক কলেজে যাবে আর জাংকুকের বাবা অফিসে। আর সবাই আজকে তাড়াতাড়ি বাড়ি চলে আসবেন, কারণ সন্ধ্যায় মেহমানরা আসবে সেজন্য। তারপর ওরা চলে যায়। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে এসেছে। ইতিমধ্যে সব কাজ শেষ। জাংকুকের বাবা তো বিকেলেই চলে এসেছেন, আর জিমিনও রেডি হয়ে বসে আছে সুগাদের অপেক্ষায়। সন্ধ্যায় সুগা আর তার মা বাবা, ছোট বোন সবাই আসে জিমিনদের বাড়িতে। তারপর জিমিনকে নিয়ে আসা হয় ওনাদের সামনে। জিমিনকে সুগার মা বাবার অনেক পছন্দ হয়, তাই জিমিন আর সুগাকে আলাদা রুমে পাঠানো হয় কথা বলার জন্য। জিমিনের রুমে বসে আছে সুগা আর জিমিন, কিন্তু কেউ কোনো কথা বলছে না। কিছুক্ষণ পর সুগা বলে উঠে, কি ম্যাডাম, ওই দিন তো অনেক বকা দিলেন, আজ মুখ দিয়ে কথা বের হচ্ছে না কেন? হ্যাঁ সুগার কথায় জিমিন একটু লজ্জা পেয়ে যায়। আসলে কি বলবে কিছু খুঁজে পাচ্ছে না জিমিন। হঠাৎ সুগা বলে উঠে, আচ্ছা আপনার প্রিয় রং কি বেগুনি? হ্যাঁ, সেটা আপনি জানলেন কি করে? এই যে আপনি বেগুনি রঙের শাড়ি পরেছেন, তাই জিজ্ঞেস করলাম। আমার বেগুনি কালার অনেক পছন্দ, তাই এই কালারের শাড়ি পরেছি। এই রঙে আপনাকে অনেক সুন্দর মানিয়েছে, আপনাকে অনেক কিউট লাগছে, মাশাআল্লাহ। সুগার কথা শুনে জিমিন লজ্জা পেয়ে যায়। তারপর সে সুগাকে থ্যাংক ইউ বলে। তা আপনার প্রিয় রং কোনটা? আমার প্রিয় রং হলো সাদা। ও আচ্ছা, তাই বুঝি আপনি সাদা শার্ট পরে এসেছেন? জি হ্যাঁ। আপনার আর কি কি পছন্দ? তারপর জিমিন ওর পছন্দের সবকিছু নাম বলে সুগাকে। হঠাৎই সুগা বলে উঠে, আপনার কি আমাকে পছন্দ হয়েছে? সুগার কথায় জিমিন লজ্জা পেয়ে যায়। কি বলবে কিছুই বুঝতে পারছে না। কি হলো বলুন? জিমিন তখন লজ্জা মাখা মুখ নিয়ে বলে উঠে, জি আপনাকে আমার পছন্দ হয়েছে। জিমিনের কথা শুনে সুগা অনেক হ্যাপি হয়ে যায়। এভাবেই আরো কিছুক্ষণ কথা বলে ওরা নিচে চলে আসে।
তারপর সুগার জিমিনের বিয়ে ঠিক হয়ে যায়। 1 মাস পর ওদের বিয়ে হবে। যদিও সুগার মা বাবা চেয়েছিল আরো তাড়াতাড়ি বিয়ে দিতে, কিন্তু জিমিনের বাবা একটু সময় নেন, কারণ ওনার ছোট ভাই দেশে আসলে বিয়ে হবে। আর 1 মাস পর ওনারা দেশে আসবে। তার আগে আসতে পারবেন না, কারণ ওখানে ওনার সব বিজনেস সামলাতে হবে। এখন বিদেশে ওনার জরুরি কাজ হচ্ছে, যার জন্য সে 1 মাস পরেই দেশে ফিরবেন জিমিনের বিয়ে উপলক্ষে। অনেক বছর পর দেশে ফিরে আসেন জিহুব চৌধুরী। তিনি হলেন জাঙ্কুকের ছোট চাচা, সাথে ওনার ওয়াইফ রোজ এবং বড় ছেলে কাই আর তার ছোট মেয়ে আয়ু। বাড়িতে এসে ওনারা সবার সাথে কুশল বিনিময় করে। জিহুব চৌধুরী এসে ভাইকে জড়িয়ে ধরলেন। অনেক বছর পর তার ভাইটার সাথে দেখা হয়েছে। জাঙ্কুকের দাদা এবং দাদি কাই আর আয়ুকে দেখে ভীষণ হ্যাপি হয়ে যান। সে ছোটবেলায় তাদেরকে দেখেছিল, এখন অনেক বড় হয়ে গিয়েছে ওনাদের নাতি এবং নাতনি। এভাবে কেটে যায় আজকের দিন। পরের দিন সকালে সবাই নাস্তা করছে, তখন সবার লাস্টে তে আসে নাস্তার টেবিলে। তের সাথে তের ছোট মামা আর মামুনি এবং কাই আর আয়ুর সাথেও দেখা হয়। তে সবার সাথে কুশল বিনিময় করে। রাতে তের শরীর একটু খারাপ ছিল বিদায় তে জলদি ঘুমিয়ে পড়েছিল, তাই ওনাদের সাথে রাতে আর কথা হয়নি। কাই তো এই প্রথমবার দেখতে পেল তেকে। বাড়ির সবার সাথে কাইয়ের ভিডিও কলে কথা হলেও তের সাথে কখনোই কথা হয়নি কাইয়ের, কারণ তে তেমন একটা কথা বলতো না কারোর সাথে। এই তুমি তে তো, তাই না? অনেক বড় হয়ে গিয়েছো। সেই ছোটবেলায় দেখেছিলাম তোমাকে। বাই দ্য ওয়ে, তুমি অনেক কিউট। জি ভাইয়া, আমি তে বলেই একটু স্মাইল করে থ্যাংক ইউ বলে কাইকে। তখনই হঠাৎ এর চোখ পড়ে জাঙ্কুকের দিকে, যে চোখ গরম করে তাকিয়ে আছে তের দিকে। তে বুঝতে পারে না জাঙ্কুক এভাবে কেন তের দিকে তাকাচ্ছে। কিছুক্ষণ পর সবাই খাওয়া দাওয়া করে যে যার মতো উঠে চলে যায়। তারপর জাঙ্কুক তে আর জিমিনো কলেজে চলে যায়। অন্যদিকে কাই আর আয়ু সবার সাথে গল্প করতে বসে পড়ে। কলেজের সামনে এসে জিমিন নেমে পড়ে আর সে তার মতো ক্লাসে চলে যায়। আর তে যখন গাড়ি থেকে নামে তখন এই জাঙ্কুক তার সামনে আসে এবং তের হাত শক্ত করে চেপে ধরে বলে উঠে, তোকে না আমি বলেছিলাম তে ছেলেদের কাছ থেকে দূরে থাকবি, ছেলেদের সাথে বেশি কথা বলবি না। তাহলে তুই আমার কথা শুনিস না কেন? হ্যাঁ, তোকে কেন ওই কাইয়ের সাথে এত হেসে হেসে কথা বলতে হবে? কথাটা বলে আরো জোরে তের হাত চেপে ধরলো। তে বেতায় আহ শব্দ করে উঠে তে কাঁদো কাঁদো করে জাঙ্কুককে বলে উঠে, আহ জাঙ্কুক ভাইয়া, আমার ভীষণ লাগছে। কিছুক্ষণ পরে জাঙ্কুক বুঝতে পারে তে ভীষণ ব্যথা পাচ্ছে, তাই সে তের হাত ছেড়ে দিয়ে বলে উঠে, দ্বিতীয়বার যেন এমন না হয়। ক্লাসে যেতে মন খারাপ করে বসে রইল। 2 দিন পর জিমিনের বিয়ে, তাই বাড়িতে তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। বাড়ি সাজানো হচ্ছে। জাঙ্কুক সবাইকে সবকিছু দেখিয়ে দিচ্ছে কিভাবে কি করতে হবে। নিজের একমাত্র বোনের বিয়ে বলে কথা। অন্যদিকে কাইও যতটা পারছে সবাইকে হেল্প করছে, আবার কাজের ফাঁকে ফাঁকে তেকেও দেখা যাচ্ছে। তেকে প্রথম দেখাই ওর ভালো লেগে গিয়েছে, তাই তো তেকে একটু পর পর ফলো করছে। জাঙ্কুকও সবটা লক্ষ্য করছে, তাই ওর কিছুটা সন্দেহ হয় কাইকে। কাই তেকে এভাবে ফলো করছে কেন? তার কারণ কি? তাহলে ও কি আমার তেকে পছন্দ করে? দূর, আমি এসব কি ভাবছি। আর ও যদি আমার তেকে পছন্দ করে তাহলে ওর ভালো হবে না। তেকে অন্য কেউ পছন্দ করবে সেটা আমি একদমই সহ্য করব না। তে শুধুমাত্র আমার, এই জীবন জাঙ্কুকের, আর কারণ না। পরের দিন জিমিনের হলুদ সন্ধ্যা শুরু হয়। সবাই যে যার মতো রেডি হয়ে গেছে। জাঙ্কুক লুকিয়ে একটা হলুদ রঙের লেহেঙ্গা তে রুমে দিয়ে যায়। তে রুমে এসে দেখতে পায় তার বিছানায় একটা লেহেঙ্গা রাখা আছে। তে বুঝতে পারে না এটা কে রেখে গিয়েছে ওর রুমে। তে ভাবে হয়তো এটা ভুল করে কেউ ওর রুমে রেখে চলে গেছে, তাই তে আর এটা নিয়ে মাথা ঘামালো না। তারপর তে নতুন একটা শাড়ি পরে নিল এবং সাজগোজ করে নিল। এরপর সুন্দর মতো রেডি হয়ে চলে যায় ছাদের উদ্দেশ্যে। সিঁড়ি দিয়ে তে ছাদে নামছে।
তখনই কারোর সাথে ধাক্কা লেগেতে পড়ে যেতে নেই, সাথে সাথে কেউ তেকে আঁকড়ে ধরে বাঁচিয়ে নিল। তে পিট পিট করে চোখ খুলে দেখতে পায় সে পড়েনি, কারোর বুকের সাথে মিশে আছে। তারপর তে আস্তে আস্তে মুখ খুলে দেখতে পায় জাঙ্কুকের বুকের সাথে তে মিশে আছে। চোখ কি কপালে নিয়ে ঘুরিস নাকি তে? নাকি দেখতে পাস না? এখন যদি কিছু হয়ে যেত তাহলে কি হতো শুনি? কোমর তো ভেঙে যেত। তে অভিমান করে আছে জাঙ্কুকের ওপর, তাই তে আর কিছু বললো না জাঙ্কুককে। এই তে, তুই কি আমার কথা শুনতে পাচ্ছিস না? আমি তোকে কিছু বলছি, নাকি চুকের সাথে কানটাও ফেলে এসেছিস? বেয়াদব একটা। এবার তের কথাটা গায়ে লাগলো, তাই তে জবাব দিল, আপনি আমাকে শুধু শুধু বকা দিচ্ছেন কেন? আর আমার চোখ কান সবই ঠিক জায়গাতেই আছে, আর আমি পড়ে গেলে আপনার কি? হ্যাঁ, আমার কি মানে? তোর কিন্তু বেশি সাহস হয়ে যাচ্ছে, তুই আমার মুখের উপর কথা বলছিস। তখন এই জাঙ্কুক লক্ষ্য করলো সে তার দেওয়া লেহেঙ্গাটা পরেনি, সে তার দেওয়া লেহেঙ্গাটা না পরে শাড়ি পরেছে। এটা দেখে জাঙ্কুকের ভীষণ রাগ হয়ে যায়। আমি তোর জন্য তোর রুমের লেহেঙ্গা রেখে এসেছিলাম, তাহলে তুই শাড়ি পরেছিস কেন? তে বুঝতে পারে তাহলে জাঙ্কুকি তার জন্য লেহেঙ্গাটা রেখেছিল। এতে তে মনে মনে ভীষণ হেভি হয়ে যায়, কিন্তু তে জাঙ্কুককে সেটা বুঝতে দেয় না। আপনি আমার জন্য কেন লেহেঙ্গা আনবেন? আমি কি আপনাকে বলেছি আনার জন্য? হ্যাঁ, আপনি তো এখন আমাকে সহ্যই করতে পারেন না, তাহলে আপনি আমার জন্য লেহেঙ্গা আনবেন কেন? আর আমি কেন আপনার লেহেঙ্গা পরতে যাব? আমার যা ইচ্ছা পরবো, তাতে আপনার কি? হ্যাঁ, আমি তোর জন্য লেহেঙ্গা এনেছি, মানে তোকে লেহেঙ্গাই পরতে হবে। আমি আর কোনো কথা শুনতে চাই না, তুই এক্ষুনি যে লেহেঙ্গা পরে আসবি। না, আমি লেহেঙ্গা পরবো না, আর আমি আপনার কোনো কথা শুনতে বাধ্য নই। বলেই তে উপরে চলে যায়, আর জাঙ্কুক সেখানে দাঁড়িয়ে রাগে কণ্ঠে বলে উঠে, তুই আমার কথা না শুনে অনেক বড় ভুল করেছিস তে, এই জন্য তোকে খেসারত করতে হবে। আমি এখন তোকে কিছু বলবো না, বিয়েটা শেষ হোক, তারপর তোর সাথে কি কি হয় সেটা তুই আন্দাজ করতে পারবি। রাতে গায়ে হলুদের সবাই সিমিনকে হলুদ ছুঁয়ে দিচ্ছে, তারপর এভাবেই সবাই একজন আরেকজনকে হলুদ লাগাচ্ছে আর মজা করছে। তখনই গায়ে এসে তের গালে একটু হলুদ লাগিয়ে দেয়, আর তেকে বলে তাকে অনেক সুন্দর লাগছে। তেও কাইকে প্রতি উত্তরে থ্যাংক ইউ বলে অন্যদিকে চলে যায়। জাঙ্কুক এতক্ষণ ধরে দাঁড়িয়ে সবকিছু দেখছিল, রাগে তার শরীর চলে যাচ্ছে। জাঙ্কুকের ইচ্ছে করছিল এখনই কাইকে গিয়ে দুইটা থাপ্পড় বসিয়ে দিতে, তার সাথে তেকেও থাপ্পড় দিতে, কিন্তু জাঙ্কুক সবার সামনে এটা করতে পারছে না। তারপর জাঙ্কুক রাগে গজগজ করতে করতে তের রুমে চলে যায়। রাত 2টা বাজে। হলুদের অনুষ্ঠান শেষে সবাই যে যার রুমে চলে যায় ঘুমানোর জন্য। তেও তার রুমে চলে আসে ফ্রেশ হওয়ার জন্য। তখন তে এসে দেখতে পায় জাঙ্কুক তার রুমে বসে আছে। জাঙ্কুক এতক্ষণ ধরে তের জন্যই অপেক্ষা করছে তার রুমে। তখন এই জাঙ্কুককে তার রুমে দেখাতে জিজ্ঞেস করলো, এই কি এত রাতে আপনি আমার রুমে কি করছেন? আমার যখন ইচ্ছা হবে আমি তখনই তোর রুমে আসতে পারি, আর হ্যাঁ, এটা আমার বাড়ি, তাই আমার যখন ইচ্ছে হবে আমি যে কারোর রুমে যেতে পারি। আপনি একদম ঠিক বলেছেন, এটা আপনারই বাড়ি, আপনার যখন ইচ্ছা তার রুমে যেতে পারেন। কিন্তু তাই বলে একটা মেয়ের রুমে যখন তখন চলে আসবেন নাকি? নক করে আসতে হয়, সেই কমন সেন্সটুকু আপনার মধ্যে নাই নাকি? হ্যাঁ, তে আর কিছু বলতে পারলো না। জাঙ্কুক এসে তের টুট চিপে ধরলো, তারপর তেকে গভীরভাবে কিস করতে শুরু করে। প্রায় 5 মিনিট পর জাঙ্কুক তের টুট ছেড়ে দেয়। তে হাঁপিয়ে উঠেছে, তে বুঝতে পারছে না এখনই এটা তার সাথে কি হলো। জাঙ্কুক কেন হঠাৎ এমন করলো তার সাথে, তে কিছুই বুঝতে পারছে না। তে স্তব্ধ হয়ে যায় জাঙ্কুকের কাণ্ডে, ওর মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। ইদানিং আমি লক্ষ্য করছি তে, তোর মুখে অনেক কথা ফুটেছে, এখন কথা কোথায় গেল তোর? মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না কেন? আপনি এটা কি করলেন জাঙ্কুক ভাইয়া? কেন দেখতে পাসনি আমি তোকে কিস করেছি? এতে তোর কোনো সমস্যা আছে? আপনি আমাকে কিস করবেন কেন? আমি তো আমার জামাইকে প্রথম কিস করতে চেয়েছিলাম, কিন্তু আপনি এটা কি করলেন জাঙ্কুক ভাইয়া? যা করেছি বেশ করেছি, এখন তো সামান্য কিস করেছি। যদি তুই এর থেকে বেশি বাড়াবাড়ি করিস তাহলে এর থেকে আমি বেশি কিছু করব, যেটা তুই স্বপ্নেও ভাবতে পারবি না। মানে আপনি কি করবেন?
কি করবো সেটা সময় হলেই বুঝতে পারবি। কখনোই আমার কথার অবাধ্য হওয়ার চেষ্টা করবি না, না হলে ফলাফল কিন্তু একদমই ভালো হবে না, বলে দিলাম তোকে। আর যদি আমার কথা না শুনিস তাহলে এর চেয়ে আরো বড় শাস্তি পাবি। বলেই তে রুম থেকে চলে যায় জাঙ্কুক। তে তো একই জায়গায় এখনো দাঁড়িয়ে আছে। তে ভাবতে পারছে না জাঙ্কুক তার সাথে একই করেছে। তে তো জানতো জাঙ্কুক শুধু ওকে শাস্তি দেয়, তারপর মারে। কিন্তু জাঙ্কুক এটা কেমন শাস্তি আজকে দিয়ে গেল, আর এরপর থেকে নাকি আরো বড় শাস্তি দিবে। সেই বড় শাস্তি কি হতে পারে সেটাই তে ভাবতে পারছে না। তে ওভাবেই ভাবতে শুরু করলো, কিন্তু পরক্ষণেই এসব ভাবনা মাথা থেকে ঝেড়ে ফেলে দিল। ঘুমাতে হবে তাকে, কালকে তো বিয়ে, তাই তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে। তে বিছানায় যায় শোয়ার জন্য, কিন্তু ওর চোখে ঘুম ধরা দিচ্ছে না। আগের সেই ঘটনা বারবার মনে পড়ছে। একটু আগে জাঙ্কুক এটা কি করলো তার সাথে, এসব ভাবতেই তে হঠাৎ লজ্জা পেয়ে যায়। তারপর তে এসব ভাবতে ভাবতে ঘুমের দেশে পাড়ি জমায়। এদিকে জাঙ্কুক রুমে এসে শুয়ে পড়ে আর মনে মনে ভাবতে শুরু করে, জান পাখি, আমি তোমাকে এখন থেকে ওই রকম শাস্তি দিব যেন তুমি আমার প্রতি আরো দুর্বল হয়ে যাও আর আমাকে ভালোবেসে ফেলো। তাহলে তুমিও আমাকে ছেড়ে যেতে পারবে না। আমি চাই না জান পাখি যে তুমি আমার হাতের বাহিরে চলে যাও। আর তুমি যদি ওই কাইকে পছন্দ করতে শুরু করো তাহলে আমার কি হবে জান পাখি? আমি তো এটা মেনে নিতে পারবো না। তাই এখন থেকে আমি তাই করব যেন তুমিও আমাকে ভালোবাসতে শুরু করো। অনেক সকালে সবাই উঠে পড়েছে আর কমিউনিটি সেন্টারে জিমিনের বিয়ে হবে, তাই সবাই তাড়াতাড়ি রেডি হয়ে নিল। এদিকে মেয়েরা সবাই জিমিনকে নিয়ে পার্লারে চলে গিয়েছে। সাজুগুজু শেষ হলে সবাই কমিউনিটি সেন্টারে চলে আসে। ইতিমধ্যে বড় চলে এসেছে, সবাই তো গেট ধরতে বিজি। তেও গিয়েছিল গেট ধরার জন্য, কিন্তু জাঙ্কুক ওর দিকে চোখ রাঙিয়ে বলে এখান থেকে যেন তে চুপচাপ চলে যায়। তাই তেও আর কিছু না বলে মন খারাপ করে চলে আসে। তে মন খারাপ করে এক জায়গায় বসে আছে। তখনই কাই এসে তেকে বলে ওঠে, কি হয়েছে তে, মন খারাপ নাকি? এখানে একা একা বসে আছো কেন? না তেমন কিছু না ভাইয়া, এমনি বসে আছি। তে তোমাকে মেরুন রঙের শাড়িতে একদম পরীদের মতো লাগছে। এই শাড়িতে তোকে অনেক সুন্দর মানিয়েছে, মাশাআল্লাহ। কারোর যেন নজর না লাগে। তে একটু লজ্জা পেয়ে যায় কাইয়ের কথায়। তারপর কাইকে বলে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। শুধু কি থ্যাংক ইউ বলবি, আর কিছু বলবি না? আর কি বলবো ভাইয়া? না কিছু না। আচ্ছা তুই থাক, আমি যাই ওইদিকে, যে দেখে কি অবস্থা। তে আর কিছু বললো না, কাই চলে গেল। কাই তো মনে মনে ভাবছে, তুমি কি বোঝো না তে যে আমি তোমাকে কতটা ভালোবাসি? আমার মনের কথা কি তুমি বুঝতে পারো না? আচ্ছা তুমি না বুঝলেও আমি তোমাকে বুঝাবো যে আমি তোমাকে কতটা ভালোবাসি। এদিকে জাঙ্কুক এতক্ষণ ধরে তাদেরকেই দেখছিল, রাগে তার শরীর চলে যাচ্ছে। এই কাই এবার বেশি বাড়াবাড়ি শুরু করেছে। আমার জিনিসের প্রতি নজর দেওয়া আমি একদমই সহ্য করব না। ওই কাইয়ের তো কিছু একটা ব্যবস্থা করতে হবে। তার আগে আমি তেকে দেখে নেই। আজ রাতে ওকে আমি বুঝাবো আমার কথার অবাধ্য হলে আমি কেমন হতে পারি। আজ তুমি বুঝবে জান পাখি, এই জিয়ন জাঙ্কুকের কথা না শুনলে সে কতটা হিংস্র হতে পারে। বিয়ে পড়ানো শেষ হলে সবাই চলে যায়। জিমিনকে নিয়ে বড়রা এতক্ষণে বেরিয়ে পড়েছে। কমিউনিটি সেন্টারের সকল কাজ মিটিয়ে জাঙ্কুকও বাড়িতে যাবে। তেরা বাড়িতে অনেক আগেই চলে গিয়েছে। জাঙ্কুক বাড়ি যেয়ে ফ্রেশ হয়ে তে রুমে যায়। তখনই দেখতে পায় তে কাইয়ের সাথে কথা বলছে। এটা দেখা মাত্রই জাঙ্কুকের রাগ আরো 3 গুণ বেড়ে যায়। সে নিজেকে কন্ট্রোল করতে পারছে না। তের এমন কাইয়ের সাথে মিলামেশা জাঙ্কুক সহ্য করতে পারছে না। তাই জাঙ্কুক তের কাছে গিয়ে তেকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে থাপ্পড় বসিয়ে দিল। তে কিছু বলতেই যাবে, তার আগে জাঙ্কুক আরো 2টো থাপ্পড় বসিয়ে দেয় তের গালে। ব্যথায় তে কান্না করে ওঠে এবং মুখ দিয়ে কোনো কথাও বের হচ্ছে না। তখনই কাই রাগে কণ্ঠে জাঙ্কুককে বলে ওঠে, জাঙ্কুক ভাইয়া তুমি ওকে মারছো কেন? তুই আমাদের মধ্যে একদম আসবি না কাই। আমি ওকে কেন মেরেছি সেই কৈফিয়ত কি আমি তোকে দিব নাকি? হ্যাঁ, দূরে থাক আমাদের বিষয় থেকে। জাঙ্কুক ভাইয়া তুমি কিন্তু এই কাজটা মোটেও ঠিক করছো না। শুধু শুধু তেকে মারলে কেন? তে কতটা ব্যথা পেয়েছে তুমি দেখতে পাচ্ছ না? কোনটা ভুল আর কোনটা ঠিক
সেটা কি এখন আমার তোর কাছ থেকে শিখতে হবে কাই? আমাদের বিষয় আমাদেরকে দেখতে দে, তুই এখান থেকে চলে যা। কাই আর কিছু বলল না, সেখান থেকে চলে গেল। আর তে এখনো ঠাই দাঁড়িয়ে আছে এবং দাঁড়িয়ে কান্না করছে। তখনই জাঙ্কুক তের হাত চেপে ধরে, তোকে কতবার বলবো তে, আমার কথার অবাধ্য হবে না। তারপরও তুই আমার কথা শুনিস না কেন? আমি কি করেছি জাঙ্কুক ভাইয়া? আমি তো সবসময় আপনার কথা শুনেই চলি, তারপরও আপনি আমার সাথে এমন করেন কেন? তুই আমার কথা শুনলে তোর সাথে আর এমন করতাম না তে, কিন্তু সেটা তো তুই বুঝতে পারিস না। তোকে কতবার বলেছি ছেলেদের কাছ থেকে দূরে থাকবি, কিন্তু তুই কি করছিস? সেই ছেলেদের সাথে ঘেঁষাঘেঁষি করিস। তোকে আমি বলেছিলাম কায়ের কাছ থেকে দূরে থাকবি, কিন্তু না, তুই ওর সাথে ঘেঁষাঘেঁষি করিস, আবার হেসে হেসে কথাও বলিস এবং ওর গায়ে হাতও দিস। তোর কি লজ্জা করে না তে এসব করতে? প্লিজ আপনি চুপ করুন জাঙ্কুক ভাইয়া, আপনার মুখে কি একটু আটকালো না এসব বলতে? আর কাই ভাইয়াকে নিয়ে এমন কথা বলবেন না, ওনাকে আমি নিজের ভাইয়ের মতো মনে করি, আর আপনি কিনা সে ওনাকে নিয়ে এমন বাজে কথা বলছেন। সি জাঙ্কুক ভাইয়া সি, আপনার মন মানসিকতা এতটা নিচে নেমে গিয়েছে, সেটা তো আমি আগে জানতাম না। এসব বলে তে দৌড়ে তার রুমে চলে যায়, আর জাঙ্কুক সেখানে দাঁড়িয়ে তারপর তার রুমে চলে যায়। এসেই একটা সিগারেট ধরায় আর সেটা টান দেয় আর ভাবতে শুরু করে, ও কেন তেকে কোনো ছেলের সাথে সহ্য করতে পারে না? কেন ও তেকে নিয়ে এতটা পজিটিভ? কেন ও তের সাথে এমন আচরণ করে? সেটা কি তেকে হারানোর ভয়ে? এসব ভাবতে ভাবতেই জাঙ্কুক অনেকগুলো সিগারেট শেষ করে সেখানে ঘুমিয়ে যায়। সকালে জাঙ্কুক অনেক লেট করে ঘুম থেকে উঠলো, কলেজেও যায় অনেক লেট করে। তে আজকে কলেজে এসেছে কিনা সেটাও জাঙ্কুক জানে না। সে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে গিয়েছে। এদিকে বেলা 11টায় ঘুম ভাঙলো তের। আজ তে কলেজে যায়নি, তার ভীষণ জ্বর উঠেছে এবং শরীরটাও অনেক দুর্বল লাগছে। তের মা ওকে অনেকবার ডেকে গিয়েছেন, কিন্তু তে দরজা খুলেনি, তাই উনি আর তেকে ডাকেননি। তের মা ভাবলেন কালকে অনেক দখল গিয়েছে মেয়েটার উপর, আজ একটু রেস্ট নিক। আজ কলেজে না গেলেও কিছু হবে না, তাই একটু আরাম করলে মেয়েটার শরীর ভালো লাগবে। তে ফ্রেশ হয়ে নিচে যায় নাস্তা করতে, কিন্তু নিচে যেতেই তে মাথা ঘুরে পড়ে যায়। তখনই সবাই ওকে দৌড়াদৌড়ি করে ওর রুমে নিয়ে আসে। কাই ডাক্তারকে কল করেছিল, ডাক্তার এসে তেকে পরীক্ষা করে ওষুধ দিয়ে যায় এবং তেকে আরাম করতে বললেন। তারপর ডাক্তার চলে যায়। অন্যদিকে জাঙ্কুক তেকে মনে মনে কলেজে খুঁজছে, কিন্তু তের দেখা পেল না জাঙ্কুক। কিছুক্ষণ পর তেদের সাথে ওর ক্লাস আছে, তাই ও ক্লাসে একটু আগেই চলে আসে। এদিকে সকল স্টুডেন্টরা তো জাঙ্কুককে দেখে বেশ বিরক্ত হলো। এইমাত্র আগের স্যারটা ক্লাস করে বেরিয়ে গেলেন 5 মিনিটের জন্য। অন্য স্যার আসার কথা ছিল না, কিন্তু স্যার যেতে না যেতে জাঙ্কুক চলে এসেছে। জাঙ্কুক এসে তেকে খুঁজতে লাগলো, কিন্তু ক্লাসের কোথাও তেকে দেখতে পেল না। জাঙ্কুক ভাবলো তেকে আজকে কলেজে আসেনি, ও তো তেকে কলেজে নিয়ে আসেনি, তের কি হয়েছে? এসব ভাবতে ভাবতে কিছুক্ষণ ক্লাস করিয়ে জাঙ্কুক তারপর ছুটি নিয়ে বাড়িতে চলে যায়। বাড়িতে এসে তেকে খুঁজতে শুরু করে, কিন্তু তে রুমে যাচ্ছে না, কারণ তে ওর সাথে রেগে আছে। ওকে দেখলে হয়তো আরো রেগে যেতে পারে। জাঙ্কুককে এমন অসময় বাড়িতে দেখে জাঙ্কুকের মা অবাক হলেন। তিনি জাঙ্কুককে জিজ্ঞেস করলেন, কিরে জাঙ্কুক, আজকে এত জলদি চলে আসলি যে? জাঙ্কুক কোনো কিছু বলল না। কিরে, কি হলো, কথা বলছিস না কেন? আজকে এত তাড়াতাড়ি চলে আসলি যে? আসলে মা, আমার একটা দরকারি কাজ ছিল, তাই চলে আসলাম। আর মা, আজকে তে কলেজে যায়নি কেন? তার আগে তুই বল, তুই আজকে তেকে নিয়ে যাসনি কেন? আসলে মা, আমার একটু জরুরি কাজ ছিল, তাই আমি চলে গিয়েছিলাম। ও আচ্ছা, ভালোই হয়েছে। তের তো অনেক জ্বর এসেছে, তাই ও যেতে পারেনি। আর জানিস জাঙ্কুক, তে তো মাথা ঘুরে পড়ে গিয়েছিল, ডাক্তার ওকে দেখা গিয়েছে। এখন তে ওর রুমে আরাম করছে। কি, ওর জ্বর হয়েছে? এখন ও কেমন আছে মা? হ্যাঁ, এখন ঠিক আছে। জাঙ্কুক জলদি তে রুমে চলে যায়। এদিকে চোখ বন্ধ করে শুয়ে আছে তে। জাঙ্কুককে দেখা মাত্রই তে একবার তাকিয়ে তার চোখ বন্ধ করে শুয়ে রইল। জাঙ্কুক বুঝতে পারলো তে তার সাথে অভিমান করেছে। জাঙ্কুক তের কাছে চলে যায়, কিন্তু তে ওর দিকে তাকাচ্ছে না।
তোর কি কষ্ট হচ্ছে তে? এই তে, কথা বলছিস না কেন? তোর কি কষ্ট হচ্ছে? তে আবারও কোনো জবাব দিল না। এবার জাঙ্কুক তের মাথায় হাত বুলিয়ে বলে উঠল, কি হলো তে? রাগ করেছিস আমার সাথে? কেন রাগ করবো আমি আপনার সাথে? আপনি আমার কে হন যে আপনার সাথে রাগারাগি করব? কেন তে, আমি কি তোর কেউ হই না? না হন না, আপনি কেউ হন না আমার। তাহলে কেউ বানিয়ে নে? মানে মানে আমাকে কেউ বানিয়ে নিতে বললাম আর কি। এখন তো কেউ হই না আমি তোর। যদি বানিয়ে নিস তাহলে হয়ে যাব কেউ একজন। না, আমি আপনাকে কিছু বানাতে চাই না। আপনি আমাকে শুধু শুধু মারেন আর বকাবকি করেন। যদি আমাকে কিছু বানিয়ে নিস তাহলে আর মারবো না, আর বকাও দেব না, শুধু আদর করব। আমার তো সব কিছুই আছে, তাহলে আপনাকে কি বানাবো? আর আপনি তো অলরেডি আমার কাজিন, তাহলে আমি আর আপনাকে কি বানাবো? না নাতে, আমি তোর কাজিন নই, আমি তোর অন্য কিছু হতে চাই। মানে আর কি হবেন? কিছু না, পরে বলবো নে। এখন বল তোর কেমন লাগছে? জানি না। তে, এখনো কি আমার ওপর অভিমান করে আছিস? জানি না, আর অভিমান করে থাকিস না তে। কাল একটু বেশি রেট করে ফেলেছি। তুই তো জানিস আমি তোকে কোনো ছেলের সাথে সহ্য করতে পারি না। আচ্ছা জাঙ্কুক ভাইয়া, আপনি আমাকে কেন কোনো ছেলের সাথে সহ্য করতে পারেন না একটু বলবেন? কারণ আমি তোকে ভালোবাসি তে। কি? আপনি আমাকে ভালোবাসেন মানে? হ্যাঁ, আমি তোকে ভালোবাসি। সেই ছোটবেলা থেকেই আমি তোকে ভীষণ ভালোবাসি। ছোটবেলা থেকেই আমি তোকে সবার কাছ থেকে আগলে রেখেছি, ছেলেদের কাছ থেকে দূরে রেখেছি। তখন আমি তোকে শাসন করতাম, কারণ আমি চাইতাম না তুই অন্য ছেলের সাথে মিশে অন্য কাউকে ভালোবেসে ফেলিস। সে কারণে আমি তোকে শাসন করতাম। কিন্তু তুই মনে করতে আমি তোকে সহ্য করতে পারি না, বিশ্বাস করতে আমি তোকে ভালোবাসি বলেই তোকে আগলে রাখতাম। আচ্ছা, তুই কি আমাকে ভালোবাসিস তে? তেল জাঙ্কুকের কথা শুনে সবটা বুঝতে পারে। এরপর তের কাছে সবটা ক্লিয়ার হয়ে যায়। কি হলো তে, কিছু বল। তে কি বলবে কিছুই বুঝতে পারছে না। তে এখন লজ্জা পাচ্ছে জাঙ্কুকের কথায়। জাঙ্কুক যে তেকে ছোটবেলা থেকে ভালোবাসে সেটা ভাবতেই তে লজ্জা পেয়ে যায়। এসব ভাবতে ভাবতে তে হাত দিয়ে মুখ ঢেকে ফেললো। জাঙ্কুক বুঝতে পারে তে লজ্জা পাচ্ছে। এখন আর কিছু বলতে হবে না, আগে তুই সুস্থ হ, তারপর যা বলার বলিস। আমি তোকে জোর করবো না তে, আর উত্তরটা কিন্তু হে হয়, না হলে তুই তো বুঝতেই পারছিস আমি তোর সাথে কি কি করব। এটা বলে জাঙ্কুক তের রুম থেকে চলে যায়। জাঙ্কুক রুমে এসে মনে মনে ভাবতে শুরু করে, যাক, এতদিনের মনের কথাটা বলে নিজেকে হালকা লাগছে। আমি জানি তেও আমাকে ভালোবাসে, ওর উত্তর হাই হবে। পরের দিন জিমিনরা আসে জাঙ্কুকের বাড়িতে। বিয়ের 2 দিন পর বাপের বাড়ি আসতে হয়, এটা নাকি নিয়ম। জিমিন এবং সুগার ছোট বোন আইরিন ও সুগার ফুফাতো ভাই ইউনো আসে জাঙ্কুকের বাড়িতে। জিমিন এসে তার মাকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। ওর মা ওকে সান্ত্বনা দিয়ে বলে উঠেন, কান্না করিস না জিমিন মা, সব মেয়েকেই বিয়ের পরে শ্বশুর বাড়িতে থাকতে হয়। এখন তোর কষ্ট হবে, পরে দেখবি সবকিছু ঠিক হয়ে যাবে। তেও আগের চেয়ে কিছুটা সুস্থ হয়ে গিয়েছে। জিমিন এসেছে শুনে তে দৌড়ে নিচে চলে আসে। তে এসে জিমিনকে বলে, কি গো আপু, আমাকে কি ভুলে গিয়েছো নাকি? না রে পাগলি, তোকে আমি বলবো কিভাবে, তুই তো আমার একমাত্র জানের জিগার বোন। জিমিন গিয়ে তেকে জড়িয়ে ধরে, তারপর তে জিমিনকে নিয়ে তার রুমে চলে যায় এবং তারা গল্প করতে শুরু করে। তারপর নাস্তা করে জিমিন তার মা আর তের মায়ের সাথে গল্প জুড়ে দেয়। অন্যদিকে তে যায় বাগানের দিকে। ওর কিছুই ভালো লাগছে না, কেমন জানি অস্থির লাগছে। জিমিন ওর মামুনিদের সাথে কথা বলছে, তাই ও ভাবলো বাগানে যাই, হেঁটে আসি, যদি কিছুটা ভালো লাগে। এই ভেবে তে বাগানে হাঁটাহাঁটি করছে। এমন সময় পেছন থেকে কেউ তেকে ডাক দিল, এই যে মিস, শুনছেন? তে পেছনে তাকিয়ে দেখতে পেল একটা ছেলে দাঁড়িয়ে আছে। কিন্তু এটা কে? আপনি কি আমাকে বলছেন? আপনি ছাড়া এখানে তো আর কাউকে দেখতে পাচ্ছি না, তাহলে তো আপনাকেই ডাকবো। তে দেখতে পেল তাই তো এখানে তো কেউ নেই, সে আর ওই ছেলেটা ছাড়া। বাড়ির ভেতরে সবাই গল্প করছে। কি হলো মিস, কি দেখছেন? আপনি আমি ছাড়া তো এখানে আর কেউ নেই। আচ্ছা, আপনার নামটা কি জানতে পারি? জি, আমার নাম তে। কিন্তু আপনি কে? আরে আমি আপনার বোনের দেবর। কেন, আপনি আমাকে ভিতরে দেখেননি নাকি?
ও সরি, আসলে আমি খেয়াল করিনি। জিমিন আপুকে দেখা মাত্রই আমি সবকিছু ভুলে গিয়েছিলাম। ও আচ্ছা, তা জিমিন আপুকে অনেক ভালোবাসেন নাকি যে ওনাকে দেখা সবকিছু ভুলে গেলেন? জি, আমি আপুকে ভীষণ ভালোবাসি, আর আপুকে দেখে আমি সবকিছু ভুলে গিয়েছি। এভাবে আরো কিছুক্ষণ ওরা গল্প করে তখনই জাঙ্কুক ওদের দেখতে পায় বাগানে। সে থেকে এতক্ষণ ধরে খুঁজছিল কিন্তু পাচ্ছে না, তাই বাগানের দিকটা আসে আর দেখতে পায় দুজন দাঁড়িয়ে আছে। ওদের দুজনকে একসাথে দেখে জাঙ্কুক রেগে যায়। জাঙ্কুক ভাবছে একটা ছোট মাছকে সে আগলাতে পারছে না, এখন একটার পরে আরেকটা বিড়াল এসেছে সেটা নিয়ে যাওয়ার জন্য। বাইরে ভাই, তোরা কি দুনিয়াতে আর কোনো মেয়ে পাস না? এই আমার একমাত্র ভালোবাসার মানুষের দিকে নজর দিস কেন? এদিকে বাড়িতে এক আপদকে সরাতে পারছি না, কিন্তু এখন নতুন আপদ এসে জুটেছে। সবে মাত্র ভালোবাসার মানুষটাকে পটালাম, কিন্তু এখনো সে পড়লো কিনা বুঝতে পারছি না, তার উপর এখন এই আপদটা জুটলো। দূর বাবা, কিছুই ভালো লাগছে না। জাঙ্কুক ভিতরে এসে সোফায় বসে গল্প করছে সুগার সাথে। তখন তে আর ইউনো একসাথে ভিতরে আসে এবং তারা হেসে হেসে কথা বলছে। ওদের দেখা মাত্রই জাঙ্কুকের রাগে শরীর চলে যাচ্ছে, তাই জাঙ্কুক অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে তের দিকে। তে হাসতে হাসতে হঠাৎ দেখতে পায় জাঙ্কুক ওর দিকে চোখ গরম করে তাকিয়ে আছে। ভয়ে তের গলা শুকিয়ে যাচ্ছে। আজ না জানে জাঙ্কুক তার সাথে কি করে। তে মুখে একটা হালকা হাসি রেখে জাঙ্কুক আর সুগার দিকে এক পলক তাকিয়ে চলে যায় কিচেনে ওর মামুনিদের কাছে। জাঙ্কুক এখনো রেগে আছে। তখন ইউনু এসে জাঙ্কুকের পাশে বসে আর জাঙ্কুকের সাথে পরিচিত হওয়ার জন্য তার হাত বাড়িয়ে দিল। হাই, আমি ইউনু, আর আপনি তো জাঙ্কুক, যে ভাবির বড় ভাই, তাই না? হ্যাঁ, আমি জাঙ্কুক বলেই হ্যান্ডশেক করে ইউনুর সাথে। আর মনে মনে জাঙ্কুক বলে, শালা বিড়াল কোথাকার, আমার মাছের দিকে নজর দিস তাই না? শালা দাঁড়া, আজ আমি তোরে মজা দেখাচ্ছি। জাঙ্কুক ভাইয়া, যদি হাতটা একটু ছাড়তেন আর কি। এতক্ষণ জাঙ্কুক হ্যান্ডশেক করার মাধ্যমে অনেক জোরে চেপে ধরেছিল ইউনুর হাত, আর মনে মনে ভাবছিল, শালা অনেক শোক না তোর আমার জান পাখির ওপর নজর দেওয়া, আজকে তোকে আমি মজা বুঝাবো। বলেই জাঙ্কুক আরো অনেক জোরে ইউনুর হাত চেপে ধরলো। কি হলো জাঙ্কুক ভাইয়া, ছাড়েন আমার হাত, এতক্ষণ হ্যান্ডশেক করবেন নাকি? তারপরও জাঙ্কুক ইউনুর হাত ছাড়লো না। এবার ইউনু নিজেই জোর করে জাঙ্কুকের হাত থেকে তার হাত ছাড়িয়ে নিয়ে মনে মনে বলতে লাগলো, বুঝলাম না, এই ছেলেটা কি পাগল নাকি? বাবারে বাবা, কেমন জোরে আমার হাতটা চেপে ধরেছিল, আর একটু হলেই তো ভেঙে যেত। এভাবেই আরো কিছুক্ষণ সুগা আর জাঙ্কুক একসাথে গল্প করে। কিছুক্ষণ পর কাই এসে যোগ দেয় তাদের সাথে। কাইকে দেখা জাঙ্কুক মনে মনে বলে, এই যে আরেকটা পাগল এসে হাজির হলো। এতদিন দেশের বাহিরে ছিল, ভালোই ছিল, দেশে এসেই আমার জান পাখির ওপর নজর দিচ্ছে। শালার বেটা, দুইটার আমি দেখে নিব। বলেই সবাইকে রেখে জাঙ্কুক নিজের রুমে চলে যায়। কাই ব্রু কুচকে মনে মনে ভাবে, জাঙ্কুক ভাইয়ার আবার কি হলো, আমি আসতেই চলে যাচ্ছে কেন? তারপর কাই এসব ভাবনা বাদ দিয়ে সুগা আর ইউনুর সাথে গল্প করতে শুরু করে। আইরিন এবং জিমিন মিলে অনেকক্ষণ গল্প করছে। আইরিন অনেক মিশুক একটা মেয়ে, তাই সে এসে সবার সাথে মিশে গিয়েছে। এভাবেই ওরা সবাই আরো গল্প করে। রাতে খাওয়া দাওয়া করে সবাই ঘুমাতে চলে যায়। জিমিন আর সুগা জিমিনের রুমেই ঘুমাবে। ইউনুকে জাঙ্কুকের রুমে থাকার জন্য বলেছিল জাঙ্কুকের বাবা, কিন্তু ইউনু ওর রুমের সামনে আসা মাত্রই জাঙ্কুক ওর মুখের উপর দরজা বন্ধ করে দেয়। বেচারা ইউনু মনে মনে ভাবছে, এই বেটাকে সত্যি পাগল, না হলে এমন ব্যবহার করছে কেন আমার সাথে? আর এখন আমি কোথায় ঘুমাবো? আর আমি তো এই বাড়ির মেহমান, সেটা জানা সত্ত্বেও জাঙ্কুক আমার সাথে এমন ব্যবহার করছে কেন? ইউনু জাঙ্কুকের রুমের সামনে দাঁড়িয়ে এসব কিছু ভাবছিল। তখন জাঙ্কুকের মা এদিক দিয়ে যাচ্ছিলেন নিজের রুমে। তিনি ইউনুকে এখানে দাঁড়িয়ে থাকতে দেখে জিজ্ঞেস করলেন, এ কি বাবা, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? আসলে আন্টি, আমি তো ইউনুকে পুরো কথা বলতে না দিয়ে জাঙ্কুকের মা বলে উঠলেন, জাঙ্কুক মনে হয় ঘুমিয়ে পড়েছে বাবা, তুমি আমার সাথে আসো, আমি তোমাকে ঘুমানোর জন্য জায়গা দেখিয়ে দিচ্ছি। বলেই উনি ইউনুকে নিয়ে কাইয়ের রুমে চলে যান। আজকে ইউনু তোমার সাথে ঘুমাবে কাই? তার
তারপর ইউনুকে বলেন, যাও বাবা, তুমি কাই বাবার সাথে শুয়ে পড়ো। তারপর জাঙ্কুকের মা চলে যান। উনি জানতেন জাঙ্কুক কাউকেই ওর পাশে ঘুমাতে দিবে না, তাই তিনি ইউনুকে কাইয়ের রুমে নিয়ে যান। সকালে সবাই একসাথে বসে নাস্তা করছে। বিকেলে সুগা ও জিমিনরা চলে যাবে, তাই আজ জাঙ্কুক আর তে কেউ কলেজে যাবে না, কারণ জাঙ্কুকের মা যেতে বারণ করেছেন। নাস্তা শেষে সবাই একসাথে বসে গল্প করেছে। ইউনু এসে তের পাশে বসে। এটা দেখা মাত্রই জাঙ্কুক এবং কাই দুজনেই হিংসা জ্বলে উঠে। জাঙ্কুকের তো রাগে গা জ্বলে যাচ্ছে। তার মনে হচ্ছে যেন এক্ষুনি ইউনুকে মেরে বর্তা বানিয়ে ফেলে, এমন অবস্থা। অন্যদিকে কাইয়েরও মন চাচ্ছে ইউনুকে এখনই পানিতে চুবিয়ে মারতে। তখনই জাঙ্কুক আর কাই দুজনেরই চোখাচোখি হয়ে যায়। কাই জাঙ্কুকের দিকে তাকিয়ে হালকা মুচকি হাসে। ওর রাগটা জাঙ্কুককে দেখাতে চায় না, কিন্তু জাঙ্কুক কাইকে দেখা মাত্রই বুঝতে পেরে যায় যে কাই রেগে গিয়েছে। তখন জাঙ্কুক একটু মজা পায়, কিন্তু পর মুহূর্তে আবারও রাগে ফুলে ওঠে, কারণ ইউনু থেকে বলছে, আজকে তো আমরা চলে যাব, আর তো তোমার সাথে কথা হবে না। যদি তোমার নাম্বারটা দিতে, তাহলে পরেও কথা বলতে পারতাম। কথাটা শুনে তে জাঙ্কুকের দিকে তাকিয়ে দেখতে পেল জাঙ্কুক চোখ গরম করে তার দিকে তাকিয়ে আছে, যেন আজ চোখ দিয়ে সবকিছু জানিয়ে ফেলবে। তের তো বয়ে কলেজে শুকিয়ে যায়। ওর কি দরকার ছিল ইউনুর সাথে এত ভালো করে কথা বলার? এখন তো এই বেটা ওর নাম্বার চেয়ে বসেছে। তে এখন কি করবে? ইউনুকে নাম্বার দিবে কি দিবে না? যদি না দেয় তাহলে ইউনু কি মনে করবে? আর দিলে তো জাঙ্কুক ওকে মেরেই ফেলবে। তে কি করবে না করবে ভেবে শেষমেশ নাম্বার দিয়ে ফেলে ইউনুকে। তারপর সেদিন বিকেলে জিমিনরা চলে যায়। তখন জাঙ্কুক জোর করে ইউনুর নাম্বার ব্লক করে দেয় তের ফোন থেকে। এতে তে কিছু বলতে পারলো না, কিন্তু এই কয়েকদিনে জাঙ্কুক খেয়াল করেছে তাই একটু বেশি বেশি তের সাথে লেপটে যায়। এতে জাঙ্কুকের ভয় বাড়তে শুরু করে। যদি কাই তার তেকে বিয়ে করতে চায়, তাহলে তার বাবা রাজি হয়ে তেকে কাইয়ের সাথে বিয়ে দিয়ে তেকে বিদেশে পাঠিয়ে দিবেন। না, এর আগে তাকে কিছু করতে হবে। জাঙ্কুক সেদিন তার বাবার সাথে গোপনে দেখা করে। বাবা, আমি তেকে বিয়ে করতে চাই। তের এখনো বিয়ের বয়স হয়নি জাঙ্কুক, এটা এখন সম্ভব না। আগে তে বড় হোক, তারপর আমি বুঝবো ওকে কার সাথে বিয়ে দিব আর কার সাথে দিব না। এখন আমি কিছুই শুনতে চাই না বলেই তিনি চলে যান। আর জাঙ্কুক কিছু বলতে পারলো না। এতে জাঙ্কুকের ভীষণ রাগ হলো তার বাবার উপর। এভাবে হার মানলে তাকে চলবে না, তাকে জোর করে কিছু করতে হবে। তখন সে কিছু একটা ভেবে বাঁকা হাসে। তারপর তের রুমে চলে যায়। তুমি এই সময় আমার রুমে কেন জাঙ্কুক ভাইয়া? তে, আমি তোকে কিছু বলতে চাই, তুই মন দিয়ে শুনবি কেমন? আচ্ছা, কি বলবে জলদি বলো, আমার কাজ আছে। তে, আমি তোকে বিয়ে করতে চাই। কি, তুমি পাগল হয়েছো জাঙ্কুক ভাইয়া? তুমি এসব কি বলছো? তে, তোর জন্য পাগল হয়ে গিয়েছি আমি। আর শোন, তুই যদি আমাকে বিয়ে না করিস, তাহলে আমি এই বাড়ি ছেড়ে একেবারের জন্য চলে যাব, আর ফিরে আসবো না। তুই তো জানিস যে আমি কেমন। যদি আমি বাড়ি ছেড়ে চলে যাই, তাহলে এর সব দায়ভার তোর উপরে গিয়ে পড়বে। তাই তুই ভেবে নিতে তুই কি করবি। তুমি আমার সাথে এমন করছো কেন জাঙ্কুক ভাইয়া? কারণ আমি তোকে ভালোবাসি তে, আমি তোকে হারাতে চাই না। এটাকে ভালোবাসা বলে না জাঙ্কুক ভাইয়া, এটাকে পাগলামো বলে। সেটা যাই হোক, তোকে আমার লাগবে, মানে লাগবেই। আমি কোনো রিস্ক নিতে চাই না তে। কাল আমরা বিয়ে করব এবং সেটা লুকানো থাকবে। পরে সময় হলে সবাইকে জানিয়ে দিব। বলেই তেকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে জাঙ্কুক চলে যায়। এদিকে তে পড়ে যায় মহা মুশকিলে। সে কি করবে কিছুই বুঝতে পারছে না। জাঙ্কুক ভাইয়াকে যদি সে এখন বিয়ে করে, পরে এটা শুনে যদি তার মামা মামি রাগ করে, তখন কি করবে? তারপরের দিন জাঙ্কুক তেকে নিয়ে কলেজের উদ্দেশ্যে বের হয়, কিন্তু আজকে জাঙ্কুক কলেজে না গিয়ে সোজা কাজী অফিসে চলে যায়। সেখানে জাঙ্কুকের কয়েকজন বন্ধুরা উপস্থিত ছিল। তারপর তারা দুজনে কোর্ট ম্যারেজ করে ফেলে। আমি আর বিস্তারিত বললাম না, না হলে গল্পটা আরো বড় হয়ে যাবে। সেদিন জাঙ্কুক তেকে জোর করে বিয়ে করে ফেলে।
তে এবং জাঙ্কুক এখন হাজব্যান্ড ওয়াইফ এবং তারা আগের মতো স্বাভাবিকভাবে চলতে শুরু করে। তারা কাউকে কিছু বলেনি তাদের বিয়ের বিষয়ে। এর মধ্যে কাই নামজুনকে বলে সে তেকে বিয়ে করতে চায়, কিন্তু নামজুন রাজি হলো না। তিনি বললেন তের এখনো বিয়ের বয়স হয়নি, কিন্তু সেটা কোনোভাবে জাঙ্কুক জেনে যায়। শালা, এখন বেশি হয়ে গেল না? তোকে কিভাবে দমাতে হবে সেটা আমিও জানি। আমার জানের দিকে নজর দেওয়া, তাই না? তোকে তো আমি শেষ করে দিতে ইচ্ছে করছে, কিন্তু আমি এমনটা করব না। তোকে আমি তিলে তিলে শেষ করব। জাঙ্কুক চলে যায় তের রুমে। তে বেলকুনিতে দাঁড়িয়েছিল। তখন জাঙ্কুক গিয়ে তেকে পেছন থেকে জড়িয়ে ধরে তের গলায় কিস করতে শুরু করে। আচমকা এমন হওয়াতে তে ভয় পেয়ে কেঁপে উঠে। উফ, কি করছেন জাঙ্কুক ভাইয়া? ছাড়ুন আমাকে। না, ছাড়বো না। আমি শুধু তোকে ফিল করতে চাইতে। জোর করে বিয়ে করেছেন, তাও হচ্ছে না আপনার। দেখ, তোকে জোর করে বিয়ে করি আর না করি, তোকে আমি বউ হিসেবে মানি সেই ছোটবেলা থেকেই। আপনি একটা খারাপ লোক জাঙ্কুক ভাইয়া। আমার তো অনেক চিন্তা হচ্ছে, যদি মামা মামি আমাদের বিয়েটা না মেনে নেয় তখন কি হবে? আরে তে, এসব নিয়ে চিন্তা করিস না, তারা তো মানবে। তার জন্য আমার কাছে একটা বেস্ট আইডিয়া আছে, সেটা শুনবি? কি সেটা? বলো শুনি। শুন, মা রাজি হবে এটা নিশ্চিত, কিন্তু আমার ভয় হচ্ছে বাবাকে নিয়ে। আর যদি আমরা বাবাকে একটা নাতি বা নাতনি উপহার দেই তাহলে সে নিশ্চয়ই মেনে নিবে। সি, এসব কি বলছে জাঙ্কুক ভাইয়া? আপনি ভীষণ খারাপ। তে, আমি কিন্তু একদম সিরিয়াস। আর শোন, আমার একটা ফ্রেন্ডও এমন কাজ করেছিল। প্রথমে তো তার মা বাবা তার বিয়েটা মেনে নেয়নি, তখন তার বাচ্চা জন্ম হওয়ার পর তার মা বাবা তাকে মেনে নেয় এবং সারাদিন ওর বাবা নাতিকে নিয়ে পড়ে থাকে, ওর সাথে খেলা করে। আমরাও যদি এমন করি তাহলে নিশ্চয়ই বাবাও আমাদেরকে মেনে নিবে। তে ভাবনায় পড়ে যায় সে কি করবে। চল নাতে, আমরাও এমনটা করি। কিন্তু জাঙ্কুক ভাইয়া। না, কোনো কিন্তু নাতে, তুই আমার বিয়ে করা বউ। বলে জাঙ্কুক তেকে চুপ করিয়ে দেয় এবং গভীরভাবে তেকে কিস করতে শুরু করে। তারপর আস্তে আস্তে তের গলায় নেমে সেখানেও তেকে করতে শুরু করে। তে জাঙ্কুকের চোখে বারবার কেঁপে উঠছে। তারপর জাঙ্কুক তেকে কোলে নিয়ে বিছানায় চলে যায় এবং তের উপরে উঠে যায়। তে সারা শরীরে জাঙ্কুককে করতে শুরু করে। তারপর তারা দুজন হারিয়ে যায় নিজেদের ভালোবাসার সাগরে। Pick you out if she ever knew about all the you tell me that you do. Dirty boy, you know everyone is talking on the scene. I hear them whispering about the places that you've been and how you don't know how to keep your business clean. এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। এদিকে তের মা ইউনসুন বেগম কিছুদিন ধরে অনেক অসুস্থ ফিল করছেন। তাই তিনি চান তিনি মরে যাওয়ার আগে যে তিনি তার মেয়েকে বিয়ে দিতে চান। একদিন তে খাবার টেবিলে বসে খাবার খাচ্ছিল, তখন তার বমি হতে শুরু করে। তে উঠে দৌড়ে যেতে চাইলে সেখানে তে অজ্ঞান হয়ে পড়ে যায়। তখন জাঙ্কুক সেখানে ছিল না। পরে তেকে নিয়ে সবাই হসপিটালে চলে যায়। জাঙ্কুক খবর পেয়ে সেখানে ছুটে চলে আসে। এদিকে ইউনসুন বেগম কান্না করছে, তার মেয়েটার হঠাৎ কি হলো। তখন ডক্টর সবাইকে বলে তে নাকি প্রেগনেন্ট। এটা শুনে সবাই চমকে যায়। তের মা গিয়ে তের গালে থাপ্পড় বসিয়ে দিলেন। তে, তুই এটা কি করেছিস? এই বাচ্চাটা কার? বল আমাকে, না হলে তুই আমার মরা মুখ দেখবি। এসব করার জন্য কি আমি তোকে জন্ম দিয়েছিলাম? তোর মতো মেয়ে না থাকাই ভালো ছিল। ওগো, তুমি আমাকে তোমার কাছে নিয়ে যাও, আমি আর বেঁচে থাকতে চাই না। বলেই তিনি তেকে মারতে শুরু করেন। এদিকে তে কিছুই বলছে না, তে চুপচাপ মায়ের হাতের মার খাচ্ছে। আসলে তে জাঙ্কুকের জন্য অপেক্ষা করছে, জাঙ্কুক কখন আসবে এবং তাদেরকে সবকিছু খুলে বলবে। এদিকে নামজুন সাহেব কিছু একটা আঁচ করতে পেরেছেন। ঠিক তখনই জাঙ্কুক সেখানে পৌঁছে যায়। দাঁড়াও ফুবি, আমার দিকে আর মেরো না, ওর পেটে আমার বাচ্চা। এটা শুনে ইউনজুন অবাক হয়ে যায়। তে আমার বিয়ে করা বউ, আর তেকে আমি বিয়ে করেছি। আর আমি তেকে পরিবারের সবার ইচ্ছেতে বিয়ে করতে চেয়েছিলাম,
কিন্তু বাবা রাজি হয়নি। এদিকে তেকে কাইও বিয়ে করতে চেয়েছিল। আমি সেটা কোনোভাবে জানতে পেরেছিলাম। আমি জানি বাবা এত জলদি তেকে বিয়ে দিবে না, তাই আমি লুকিয়ে তেকে হুমকি দিয়ে বিয়ে করেছি। এতে তের কোনো দোষ নেই ফুপি, সব দোষ আমার। তুমি যা বলার আমাকে বলো। এটা শোনা মাত্রই নামজুন জাঙ্কুকের গালে থাপ্পড় বসিয়ে দিলেন। এমন কাজ তুই কিভাবে করতে পারলি জাঙ্কুক? তের এখন পড়াশোনার বয়স, বড় হলে আমি ওকে তোর সাথে বিয়ে দিতাম। একটু সময় ধৈর্য ধরলে কি হতো? হ্যাঁ, এখন মেয়েটা বাচ্চা পারবে কি করে, আর পড়াশোনা করবে কি করে? থাক ভাই, আর ছেলেটাকে মারবেন না। ওরা ভুল করেছে, আর যা হওয়ার তাই হয়ে গিয়েছে। আর আমি মনে হয় বেশি দিন বাঁচবো না, তাই তের বিয়ে দিতে তাড়াহুড়ো করছিলাম। আমি তো ভাবতেই পারিনি আমার এমন চঞ্চল মেয়েকে জাঙ্কুক পছন্দ করবে। আর জাঙ্কুক, তুই যদি সেদিন তোর বাবার কাছে না গিয়ে আমাকে বলতি, তাহলে এখন আর এত কিছু হতো না। তুই চুপ করি অঞ্জন, তুই এসব কি বলছিস? এতে নিশ্চয়ই জাঙ্কুকের দোষ আছে। আপনি আর কিছু বলবেন না ভাইজান, তে যথেষ্ট বড় হয়েছে, আর তারা যখন বিয়ে করে নিয়েছে, এতে তো আর কিছু করার নেই। আর তে পরেও পড়তে পারবে। আর আমি তো তেকে জন্ম দেওয়ার পর তেকে কুলে নিয়ে এইচএসসি পাস করেছি, তাহলে আমার তেমাও পারবে। কিরে তেমা, পারবি না? তে মাথা নেড়ে হ্যাঁ বলে। এদিকে কাই এটা শুনে ভীষণ কষ্ট পায়। সে তো তেকে ভীষণ ভালোবেসেছিল, কিন্তু জাঙ্কুক ষড়যন্ত্র করে তেকে নিজে করে নিল। তারপর সেদিন সবাই তে এবং জাঙ্কুকের সম্পর্কটা মেনে নেয়, কিন্তু আরএম এত সহজে মেনে নিল না। আর তিনি জানতেন জাঙ্কুক তেকে পছন্দ করত। তিনি তো চেয়েছিলেন মেয়েটার বাবা নেই, নিজের মেয়ে হিসেবে নিজের কাছে রেখে দিবেন জাঙ্কুকের বউ হিসেবে। আর তিনি চাইতেন তে পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়িয়ে তারপর তাকে বিয়ে দিতে, কিন্তু তার বচ্চার ছেলে আগেই লুকিয়ে বিয়ে করে নিয়েছে। দেখতে দেখতে তে ডেলিভারি হয়ে যায় এবং তে ফুটফুটে ছেলে সন্তানের জন্ম দেয়, এবং তার নাম রাখা হয় কুকি। কুকিকে পেয়ে নামজুনের সকল অভিমান ভেঙে যায়। সে তার নাতিকে পেয়ে ভীষণ হ্যাপি হয়ে যায়। আর হ্যাঁ, সেদিন তেকে হসপিটাল থেকে নিয়ে আসার পরের দিন তাই তার দেশে চলে যায়, কারণ সে তেকে জাঙ্কুকের সাথে দেখতে পারবে না। এদিকে নামজুন নিজের নাতিকে পেয়ে ভীষণ হ্যাপি হয়ে যায়। নামজুনকে হ্যাপি দেখে পরিবারের সবাইও হ্যাপি হয়ে যায়। কিরেতে, বলেছিলাম না আমার আইডিয়াটা কাজে আসবে? দেখলি তো কুকিকে পেয়ে বাবার সকল অভিমান চলে গিয়েছে। সেটাই তো, আমি তো এতদিন মামার চোখের দিকে তাকাতে পারতাম না, ভয় আর লজ্জার কারণে। যাই বলো, তোমার আইডিয়াটা কিন্তু চমৎকার ছিল কুকির পাপা। তাহলে সেই উপলক্ষে আমাকে একটা কিস দিতে? তে মিষ্টি হেসে জাঙ্কুকের গালে একটি কিস দিল, কিন্তু জাঙ্কুক তেকে চাইলো না। আরো গভীরভাবে আঁকড়ে ধরে তেকে কিস করতে শুরু করে। তে এবং জাঙ্কুক দুজনে পাগলের মতো একে অপরকে কি করছে। 5 মিনিট পর জাঙ্কুক তের গলায় নেমে সেখানেও ছোট ছোট কিস করতে শুরু করে। আবেশে তে তার চোখ বন্ধ করে নিল। তারপর জাঙ্কুক তেকে কোলে তুলে বিছানায় ফেলে দেয়। তারপর তের উঠে যায়। তারপর তের নদীতে ঝাঁপ দেয়। এবার জাঙ্কুক আস্তে আস্তে তের নদীতে সাঁতার কাটতে শুরু করে। তারপর তারা দুজনে হারিয়ে যায় তাদের ভালোবাসার সাগরে।